ওকে, তোমরা আজকে এই ক্লাসটা যারা যারা এখন করছো, যারা জয়েন করেছো, তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আজকে আমরা যে প্যাসেজটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 9-10-এর প্যাসেজ, ক্লাইমেট চেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রত্যেকবারই এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্স বহন করে প্যাসেজটা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এটা যতটা না পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের হিউম্যান লাইফের জন্য, আমাদের বিইংসের জন্য, জীবজগতের জন্য। তোমরা এখানে একটা ছবি দেখতেছো, হ্যাঁ, এই ছবিটার মধ্যে দেখলেই হয় এই তোমরা প্রায়, আমি মনে করতেছি 100% ধারণা তোমরা পেয়ে গেছো যে প্যাসেজটা আসলে আমাদেরকে কি বলতে চাইতেছে। হ্যাঁ, আমরা সুন্দর একটা বসবাসযোগ্য জায়গাকে কীরকম একটা অবসবাসযোগ্য জায়গা করে তুলছি ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের নামে। ঠিক আছে, উন্নয়নের নামে মনে করো পৃথিবীর বাসের উপরে বাস দিতেছি আমরা প্রতিনিয়ত। সো এই প্যাসেজটা আসলে সেই সম্পর্কেই আমাদেরকে আমাদের কর্মকাণ্ডের সাথে পরিচয় করায় দেওয়া, যে অ্যাকচুয়ালি আমরা আসলে রিয়াল, আমরা কারা, আমাদের বাস্তব ফেসটা পরিচয় করাই দিবে এই প্যাসেজটা আমাদেরকে। তোমরা যারা আমার ক্লাস করো, তোমরা সবাই জানো যে আমি যখন কোনো প্যাসেজ পড়াই, প্যাসেজটা শুধু তোমাদেরকে বঙ্গানুবাদ করে পড়ানোর জন্য পড়াই না। ওকে, কারণ কোনো প্যাসেজের বঙ্গানুবাদ লাগলে, মানে বাংলায় অর্থ লাগলে, সেটা তুমি কপি করে গুগলে পেস্ট করলো, সে তোমাকে এটার বাংলা অর্থ বলে দিবে, বা যে কোনো গাইড কিনলে সেখান থেকে তুমি পাবা। সো আমার কি দরকার, মানে আমাদের মতন শিক্ষকের কি দরকার? আমরা শিক্ষকরা কি তোমাদের এই বঙ্গানুবাদ পড়াবো বৈশা বৈশা? ট্রান্সলেট নো। দেখো, আই রিয়েলি বিলিভ দ্যাট, অ্যান্ড সেটা হচ্ছে শিক্ষক হিসেবে আমাদের কাজই হচ্ছে, যাই আমরা তোমাদেরকে পড়াই না কেন, তোমাদের সেই সম্পর্কে ওই টপিকটার যে জ্ঞান, টপিকটার যে ইনফরমেশন, সেটা তোমাদের রিয়েলাইজেশনে দেওয়া। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কাজ, আমি মনে করি অ্যাজ এ টিচার হিসেবে। সো প্যাসেজটা আমি এখন পড়া আরম্ভ করব। প্যাসেজটাকে পরীক্ষায় পাশের জন্য না পড়ে চেষ্টা করবা হচ্ছে প্যাসেজটা থেকে কিছু শিখার, এবং শিখে যেন তোমার বিহেভিয়ারে, তোমার দৈনন্দিন জীবনে একটু হলেও পরিবর্তন আসে। ঠিক আছে, খুবই টাচি একটা প্যাসেজ। আমি এই প্যাসেজটাকে খুবই মূল্যায়ন করি, খুবই গুরুত্ব দিই আমাদের ব্যক্তি জীবনে। ওকে, সো চলো প্যাসেজটা আরম্ভ করি। খুব মনোযোগ সহকারে চেষ্টা করবা ক্লাসটা করার জন্য, এবং ক্লাসটা একটু বড় হবে, কারণ প্যাসেজটা পড়াবো, এটার থেকে এমসিকিউ করাবো, এটা থেকে কোশ্চেন করাবো, এবং আশা রাখি পরীক্ষার মধ্যেও এখান থেকে অনেকটাই কমন পাবা। ওকে, চলো দেখো, এইখানে বলা হচ্ছে প্রথমে হিউম্যানস, মানে আমরা মানুষ। হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। আসলে মানুষ ক্যান নিদার চেঞ্জ, এখানে যে নিদার কথাটাকে ব্যবহার করা হয়েছে, দেখো, নেইদার, নেইদার, আর ওইখানে হচ্ছে নর। নিদার নর দিয়ে আসলে সাধারণত বোঝানো হচ্ছে যে এটাও না পারা, ওইটাও না পারা, মানে যে কোনো একটা কাজ, ধরো আমি এটাও করতে পারতেছি না, আমি ওইটাও করতে পারতেছি না, এই অর্থে আসলে নিদার অ্যান্ড নর ব্যবহার করা হয়। এবং এর অপোজিট যেটা, সেটা হচ্ছে আইদার অর, মানে আমি হয় এটা করব অথবা ওইটা করব। ওকে, সো এখানে নিদার নর বলছে। তো হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, মানে আমরা মানুষ যারা আছি, আমরা পারি না পরিবর্তন করতে দ্য সানস রেডিয়েশন। সানস রেডিয়েশন মানে সূর্যের বিকিরণ, সূর্যের আলো, সূর্যের কিরণ। নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান, অথবা এই যে পৃথিবী অরবিট অ্যারাউন্ড দ্য সান, এই সূর্যের চারপাশে এই পৃথিবী তার কক্ষপথে এই যে ঘূর্ণায়ন গতি, এটাও চাইলে আমরা পরিবর্তন করতে পারি না। ওকে, বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল, তারা কন্ট্রোল করতে পারে। দেখো, কন্ট্রোল, কন্ট্রোল মানে হইতেছে এটাকে আসলে নিয়ন্ত্রণ করা। সো আমরা কন্ট্রোল করতে পারি, কি কন্ট্রোল করতে পারি? দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট, দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণটা আছে, এবং সেটা যেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে,
আমরা চাইলে সেই বৃদ্ধির পরিমাণটাকে কন্ট্রোল করতে পারি। এবং ইটস ইফেক্ট, এবং এইটার যেই তোমার প্রভাবটা আছে, ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব, তো এইটার যে প্রভাবটা আছে অন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। তো প্রথম লাইনে বলছে কি, মানে মানুষ পারে না সূর্যের যে কিরণ সেটাকে পরিবর্তন করতে, অথবা পৃথিবীর যেই কক্ষপথ যেটা সূর্যকে কেন্দ্র করে ঘিরছে সেটাকে পরিবর্তন করতে, আমরা এটা পরিবর্তন করতে পারি না। বাট কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি হচ্ছে ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং এইটার যে ইফেক্ট, এইটার যেই প্রভাব অন অ্যাটমসফিয়ার আমাদের বায়ুমণ্ডলে পড়ছে, আমরা চাইলে সেটাকে কন্ট্রোল করতে পারি। এখানে কিন্তু কন্ট্রোলের কথাটা বলা হয়েছে, নিয়ন্ত্রণ, মানে একেবারেই তো আমরা কমাই দিতে পারবো না এটা, বা একেবারে জিরো করে দিতে পারবো না, বাট ইফ উই ওয়ান্ট দেন উই ক্যান কন্ট্রোল ইট। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। দেখো বলতেছে অনলি ডিউরিং, ডিউরিং মানে সময় বোঝায়, ঠিক আছে? তো অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, 100 ইয়ার্স, মাত্র এই যে গত 100 বছরের কথা বলতেছে, 100 বছরে দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, এখানে কনসেন্ট্রেশন বলতে বোঝানো হইতেছে, দেখো উদ্বেগজনকভাবে কনসেন্ট্রেশন, বা এ দেখো কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি ভয়াবহভাবে, রেজড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইন দ্য অ্যাটমসফিয়ার আমাদের বায়ুমণ্ডলে। তাহলে লাস্ট 100 ইয়ার্সে, গত 100 বছরে কার্বন ডাই অক্সাইডের যেই কনসেন্ট্রেশন আছে, ঘনত্ব আছে, সেইটা বৃদ্ধি পাইছে অ্যালার্মিংলি, খুব ভয়ানকভাবে, ঠিক আছে, ইন দ্য অ্যাটমসফিয়ার আমাদের বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যানস, এবং আমরা যে মানুষ আছি, ক্যান বি হেল্ড রেসপন্সিবল, আমাদেরকে দায়ী করা যেতে পারে ফর দিস, এইটার জন্য। বুঝতে পারতেছো লাইনটা কি বলতেছে? তো আমাদের এই পৃথিবীতে এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এবং এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যে বৃদ্ধি পাচ্ছে, সেইটার পিছনে মূল কালপ্রিটটা হইতেছে আমরা হিউম্যান বিইংস। নেক্সট লাইনে বলতেছে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ, দ্য মেইন কজ মানে হচ্ছে মূল কারণ, অফ দ্য ইনক্রিজ, এই বৃদ্ধির, কিসের বৃদ্ধি? কার্বন ডাই অক্সাইড লেভেল, কার্বন ডাই অক্সাইডের যে মাত্রাটা আছে সেটা বৃদ্ধির মূল কারণ ইন অ্যাটমসফিয়ার ইজ বার্নিং ফসিলস ফুয়েলস। আচ্ছা, ফসিলস ফুয়েলস কি? আমি তোমাদের একটু এখানে চিত্রতে দেখাচ্ছি। দেখো এখানে আমি কতগুলো ছবি দিচ্ছি, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এগুলি হচ্ছে ফসিলস ফুয়েলস, ঠিক আছে? ফসিলস, এটার অনেক রকমের উচ্চারণ করে, কেউ ফসিলস ফুয়েলস বলে, কেউ ফসিলস ফুয়েলস বলে, হোয়াট এভার। দেখো অ্যাকসেন্টের দরকার আছে, আমি বুঝতে পারতেছি উচ্চারণের, যখন আমরা ব্রিটিশদের সাথে বা আমেরিকান পিপলদের সাথে কথা বলতে যাই তখন অ্যাকসেন্টের একটা ব্যাপার থাকে, কিন্তু মূল জিনিসটা কি জানো? আমি সবথেকে বেশি গুরুত্ব দেই হচ্ছে ইংলিশটাকে বলতে পারার ক্ষেত্রে, ঠিক আছে? আমরা যেইভাবে ইংলিশটাকে আসলে একেবারে খুব পারফেক্টলি শিখতে চাই, একেবারে আমার অ্যাকসেন্ট হবে ব্রিটিশদের মতন, আমি উচ্চারণ করবো আমেরিকানদের মতন, এরকমভাবে আমি চমৎকার করে বলবো দ্য কার্বন ডাই অক্সাইড লেভেল ইন অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এইভাবে উচ্চারণ করবো। নো, এত ভনিতার দরকার নাই, এত তোমার তো স্মার্টনেসের দরকার নাই, জাস্ট বোঝা যাবে এরকমভাবে জাস্ট ইংলিশটা উচ্চারণ করতে পারলেই হবে, ঠিক আছে? আমাদের এত পারদর্শী হওয়ার দরকার নেই। হ্যাঁ, দেখো যে ইন্ডিয়ানরা তাদের নিজস্ব স্টাইলের একটা ইন্ডিয়ান ইংলিশ বানায় নিছে, হ্যাঁ, অস্ট্রেলিয়ান ইংলিশ তারা বানায় নিচ্ছে। সো এগুলো বুঝতে হবে। ওকে, ইউ হ্যাভ টু নো ইংলিশ, বাট ইউ ডোন্ট নিড টু চেঞ্জ ইউর সেলফ ফর ইংলিশ। ইংলিশ বাবা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, এইটা জানলে তুমি মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবা। তুমি খুব আহামরি কেউ হয়ে যাও নাই, খুবই স্মার্ট হয়ে যাবা না ইংলিশ শিখলে। ওকে, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, চায়না, রাশিয়ান, হিন্দি, সংস্কৃত, আরবি, সব এইগুলোর মতোই একটা ভাষা এটা। ওকে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা, আমরা এটার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারো না কারো পেয়ে যাই বুঝে কথা বলতে পারি, এই জন্য দ্যাটস ইম্পর্ট্যান্ট। ওকে, এটা স্মার্টনেসের কিছু না।
সো কিছু কিছু ওয়ার্ড আমরা যখন উচ্চারণ করতে যাই হইতেই পারে আমাদের জিহ্বায়, আমাদের ঠোঁটে অথবা আমাদের ভয়েসে বাজতে পারে, অথবা আমাদের উচ্চারণটা একটু ভুল হইতে পারে। ইট ডাজন্ট ম্যাটার, বিকজ আমরা ছোটোকাল থেকে একটা উচ্চারণে বা একটা অ্যাকসেন্টে কথা শিখছি, বাংলা অ্যাকসেন্টে, তো সেইখানের মধ্যে একটু 19, 20, 21, 22 হইতেই পারে উচ্চারণের ক্ষেত্রে। সো তোমার ক্ষেত্রে হইতে পারে, আমার ক্ষেত্রে হইতে পারে, যে কারো ক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে? সো 100% অ্যাকুরেসি দিয়া তোমার উচ্চারণ করতে হবে, একেবারে ব্রিটিশের মধ্যে উচ্চারণ করতে হবে অথবা আমেরিকানদের মধ্যে উচ্চারণ করতে হবে, এই সমস্ত ভ্রান্ত ধারণা মাথা থেকে বাদ দাও। ওকে, সো জাস্ট ইংলিশ শিখো এবং বুঝাইতে পারলেই হয়েছে। হ্যাঁ, ব্রিটিশরা, আমেরিকানরা আমাদের এত ইংলিশ ভুলভাল ধরেন, আমরা বাঙালিরা বাঙালিদের যেই রকম ভুল ধরি, একেবারে পয়েন্টে পয়েন্টে বলতে হবে আমাদের। নো, ইটস নট ফসিলস ফুয়েলস। ওকে, সো ছিলাম হচ্ছে আমরা এই লাইনটা, যে মেন কজ ইনক্রিজিং ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন অ্যাটমসফিয়ার। তো মেন কারণটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বাড়তেছে, সেটা হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েলস, যে আমরা প্রচুর পরিমাণে ফসিলস ফুয়েলস পুরাইতেছি। ওকে, জীবাশ্ম জ্বালানি বলে এটাকে। তো এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ডে বাই ডে আমাদের অ্যাটমসফিয়ারে মানে বায়ুমণ্ডল বৃদ্ধি পাচ্ছে। এরপর বলছে সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, সিন্স দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1900 শতক, ঠিক আছে? 18th সেঞ্চুরি অথবা 19th সেঞ্চুরি, এটা মানে ধরা হয় আর কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা টাইম। এই যে ছবির মধ্যে দেখতেছো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন ঘটছে 18 বা 19th সেঞ্চুরি, ঠিক আছে? ওই সময় যে তোমাদের আরেকটা প্যাসেজ আছে মে ডে, ওইটার মধ্যে এই 19th সেঞ্চুরি কথাটা উল্লেখ আছে, ঠিক আছে? সো সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 1900 শতকের, সিন্স বলতে কি, সিন্স তোমার সময়টাকে বোঝায়, একটা পিরিয়ড অফ টাইম, মানে লম্বা একটা সময়কে বোঝানোর জন্য আমরা অনেক সময় আমরা সিন্সটা ব্যবহার করি। তো এই 19বিংশ যে শতাব্দী আছে, এটার শেষের দিক থেকে, এখানে সিন্স অর্থ থেকে ব্যবহার করা হয়েছে, তাহলে 19বিংশ শতাব্দীর শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে আমাদের শিল্পের কাজকর্ম, বাণিজ্যিক কাজকর্ম, হ্যাঁ, বা কোনো প্রোডাক্ট তৈরি করার কাজকর্ম ইনক্রিজড, বৃদ্ধি পেয়ে গিয়েছিল র্যাপিডলি মানে হচ্ছে খুব দ্রুত, খুবই দ্রুতভাবে এটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এবং এই র্যাপিডলি বৃদ্ধি পাওয়ার ফলে গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ, যেই কারণে ম্যানুফ্যাক্টরিজ, অনেক কলকারখানা কি হয়েছে, তৈরি করা হয়েছে এই সময়টায়। বুঝতে পারতেছো তো? তাহলে এই সেন্টেন্সটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে 19th সেঞ্চুরির শেষের দিকে আইসা যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল, তো তার ফলে কি হয়েছে, চারদিকে তো ব্যবসা বাণিজ্য বাড়তেছিল এবং অথবা বাড়ানোর চেষ্টা চলছিল, তো সেই সময় চারিদিকে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি তৈরি করা হয়। বুঝতে পারছো? সো এখন বলতেছে দেশ ফ্যাক্টরিজ, মানে এই ফ্যাক্টরিগুলো রিকোয়ার্ড মানে হইতেছে চাচ্ছিল বা চাহিদা। তো এই সমস্ত ফ্যাক্টরি চাচ্ছিল এনার্জি মানে হচ্ছে শক্তি, ঠিক আছে? এখন ফ্যাক্টরি বানাইছো, ফ্যাক্টরি তো এনার্জি চাইবই, ফ্যাক্টরি তার পানি দিয়ে চলবে না, ফ্যাক্টরি চালানোর জন্য তোমার দরকার হচ্ছে এনার্জি, শক্তি দরকার, সেটা বিদ্যুৎ শক্তি, সেটা যান্ত্রিক শক্তি, দুইটা শক্তি তোমার দরকার। সো এই দুইটা শক্তি উৎপাদন করার জন্য তোমার তো অবশ্যই কোনো না কোনো কিছু পুরাইতে হবে বা কোনো না কোনো কিছু ইউজ করতে হবে। তো সেটাই হচ্ছে ফসিলস ফুয়েলস পুরাইয়া তারা এই ফ্যাক্টরির জন্য এনার্জি তৈরি করতো, যেন ফ্যাক্টরি আমরা চালাইতে পারি। তো বলতেছে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিটা চাচ্ছিল শক্তি, হুইচ ওয়াজ প্রডিউসড, এবং যেইটা উৎপাদন করা হতো থ্রু দ্য কম্বিউশন মানে হচ্ছে পোড়ানো বা দহন করা, আমরা যেটাই বলি এখানে তোমার আবিধানিক অর্থ দহন করাটাই লেখা হয়েছে। সো প্রডিউস থ্রু দ্য কম্বিউশন, দহন করার মাধ্যমে কিসের, কয়লা, তার মানে কয়লা পোড়াইয়া এই সময়টায় তারা এনার্জি উৎপাদন করত। বুঝতে পারছো তো? এই যে ছবির মধ্যে যে দেখতেছো, এই যে ট্রেন চলতেছে, তারপরে হচ্ছে এই যে কলকারখানাগুলো চলতেছে, এগুলো সবগুলোর জন্য আসলে যে এনার্জিটা দরকার হইতো, সেটা ইলেকট্রিক এনার্জি বা যান্ত্রিক এনার্জি সেটাই বলো না কেন, এই বেশিরভাগই ছিল কয়লা থেকে উৎপাদিত। হ্যাঁ, তখন তো আর কি ওইরকমভাবে পেট্রোলিয়াম বা গ্যাস বা ক্রুড অয়েল ওইরকমভাবে উঠানো আরম্ভ হয় না, জাস্ট কয়লাটাকে ওই সময় বেশিরভাগ ব্যবহার করা হতো এই এনার্জির সোর্স হিসেবে, যেটা আমাদের জন্য ছিল সব থেকে বেশি ভয়ানক। কারণ এই কয়লা পোড়াইলে যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়,
এবং যেই পরিমাণ ভারী কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়, তো সেইটা আমাদের অ্যাটমসফিয়ারের জন্য সবচেয়ে ভয়ানক। ঠিক আছে, তো যা মারার মাইরা দিছে এই কয়লা পুরাইয়া আমাদের অ্যাটমসফিয়ারের 12টা বাজায় দিছে। তারপর বলতেছে বিসাইডস কোল, মানে এই কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, আরও অন্যান্য যে এনার্জির উৎসগুলো ছিল, শক্তির যে উৎস, সোর্স অফ এনার্জি মানে হচ্ছে শক্তির উৎস। তো এই কয়লার পাশাপাশি শক্তির উৎস হিসেবে সাচেস যেমন মিনারেল অয়েল ব্যবহার করা হয়েছে, অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেটাও আমরা ব্যবহার করছি, ওয়ার অলসো বার্নড। ঠিক আছে, এগুলোরও পুরানো হয়েছে টু হিট আওয়ার হাউসেস, আমাদের হাউসকে হিট করার জন্য। দেখো এই লাইনটার সাথে কিন্তু আমরা সম্পৃক্ত না, মানে এই লাইনটা না, এই ওয়ার্ডটার সাথে হিট আওয়ার হাউসেস, কারণ আমাদের দেশে বাংলাদেশে আমরা আসলে কিন্তু এই হাউস হিট করার জন্য আগুন জ্বালাই না। ঠিক আছে, আমাদের দেশে গরম ঠান্ডা সব মিলাই নাতিশীতোষ্ণ দেশ আমরা, সো আমাদের দেশে সবসময় গরম ঠান্ডাগুলো মিলানোই থাকে, কিন্তু ইউরোপ কান্ট্রির দিকে ওইখানেই বেশি ঠান্ডা পড়ে। তো ওদের ঘরকে হিট করার জন্য ওদের সবার ঘরে কিন্তু একটা ফায়ার হাউস থাকে। ঠিক আছে, ওখানের মধ্যে কাঠ দিয়ে রাখে বা কিছু দিয়ে রাখে গরম করার জন্য, তো ওদের ঘর গরম করে। সো আমাদের ঘর তো আমরা এটা গরম করি না, তো এটা ইউরোপের কথা বলতেছে যে ওই সময় বিভিন্ন এই গ্যাস মিনারেল অয়েল পোড়ানো হইতো হিট আওয়ার হাউসেস, মানে হাউসটাকে হিট করার জন্য, গরম রাখার জন্য। রানস কার, মানে গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেনস, অ্যান্ড টু প্রডিউস ইলেকট্রিসিটি, উৎপাদন করা ইলেকট্রিসিটি, তার মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য। হ্যাঁ, এইগুলো আমরা তো করেই থাকি, গাড়ি চালাচ্ছি। ঢাকাতে গেলে বোঝা যায় কী পরিমাণ সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, মাইন্ড পলিউশন, সব পলিউশন একসাথে। ঠিক আছে, ওকে, তাহলে এটার অর্থ বুঝতে পারছো তো? আমি একটু আরেকবার পড়ে দিই। সেটা হচ্ছে বিসাইডস কোল, মানে কয়লার পাশাপাশি আদার সোর্স অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎসগুলো সাচেস মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন, অন্যান্য শক্তির উৎসগুলো আমরা পোড়াইতাম। সেইগুলো হইতেছে পোড়াইতাম হচ্ছে কী কারণে? হিট আওয়ার হাউসেস, আমাদের ঘর গরম করার জন্য, গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেন চালানোর জন্য, ইভেন প্রডিউস ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এবং এখন আমরা এগুলোই করতেছি। হ্যাঁ, ব্যাপারটা যে এরকম পাস্ট হয়ে গেছে বা অতীত হয়ে গেছে এরকম না, এটা আমরা এখনও করছি। তারপরে সেন্টেন্সে বলতেছে নাও আ ডেজ, নাও এ ডেজ মানে হচ্ছে বর্তমানে, এখন 85 মিলিয়ন ব্যারেলস, 85 মিলিয়ন ব্যারেলস, বুঝো 25 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল। ক্রুড অয়েল, এই ক্রুড অয়েলকে বলা হয় হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, যেটার উপরে অয়েল স্টেটগুলো বাচ্চা আছে। অয়েল স্টেট মানে হচ্ছে যারা তেল বেচছে আর কি সংসার চালায়, মিডল ইস্ট, সৌদি আরব, কাতার, ওমান, রাশিয়া। সো এরা বড় বড় উৎপাদনকারী আর কি এই সমস্ত ক্রুড অয়েলের। সো বলতেছে 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, 85 মিলিয়ন ব্যারেল। এই যে ব্যারেলের ছবি দেখো, এই একটা ব্যারেল, এই একটা ব্যারেলে কত লিটার ক্রুড অয়েল আটে? 175 লিটারের মতন। আর 85 মিলিয়ন, তুমি একটু ক্যালকুলেশন করো। ঠিক আছে, 85 মিলিয়ন ব্যারেলের মধ্যে পার ব্যারেলে যদি 170 থেকে 75 লিটারের মতন ক্রুড অয়েল থাকে, তাহলে আমরা প্রত্যেক দিন কী পরিমাণ ক্রুড অয়েল পোড়াই। ঠিক আছে, আমি এই যে তোমাদেরকে চিত্র দিতেছি, দেখো এইখানে দেখতেছো, এই যে ক্রুড অয়েল পোড়াইতেছে। হ্যাঁ, এইগুলো ক্রুড অয়েল পোড়াইতেছে। এই যে এখানে সুন্দর, এই যে দেখতেছো ধোঁয়া, ক্রুড অয়েল পোড়ানোর ধোঁয়া এগুলা। ঠিক আছে, এই ক্রুড অয়েল পোড়াই এখান থেকে তোমার অকটেন, পেট্রোল, মোবিল, ডিজেল এগুলো তৈরি করা হয় এই ক্রুড অয়েল পোড়াই। ঠিক আছে, সো যত পরিমাণে আমরা গাড়ি ব্যবহার করব, বিশেষ করে মানে যেই সমস্ত গাড়ি এই সমস্ত অয়েল দিয়ে চলে, তত পরিমাণে ক্রুড অয়েল পোড়ানো আরম্ভ হবে। হ্যাঁ, এই যে আমরা যখন প্যাসেজটা পড়তেছি না, যে 85 মিলিয়ন অফ ব্যারেলস ক্রুড অয়েল পোড়াইতেছে এভরিডে, প্রত্যেক দিন, তারা কি খারাপ কাজটাই না করতেছে, তারা জঘন্যতম কাজ করতেছে। হ্যাঁ, তারা তাদের নিজস্ব লাভের জন্য এই সমস্ত কাজ করতেছে। দেখো, এইটাও একটা হিপোক্রেসি, 100% হিপোক্রেসি। কারণ আমরা যখন ভাবতেছি যে সৌদি আরব, কাতার, ওমান তারা বৈশা এই ক্রুড অয়েল পোড়ায়া বিভিন্ন রকমের তেল উৎপাদন করতেছে, আসলে তারা উৎপাদনটা করতেছে কাদের জন্য?
আমাদের দেশে কি গাড়ি চলে না? আমাদের দেশে হুন্ডা চলে না? সো বাসা থেকে বাজার যেতে হুন্ডা লাগে, এখান থেকে ওইখানে যেতে হুন্ডা লাগে, এখান থেকে ওখানে যেতে গাড়ি লাগে। এক একজন বড় লোকের 2টা 3টা 4টা করে গাড়ি। ঢাকায় গেলে দেখা যায় যে বাপ রে বাপ, গাড়ি কারে বলে, ঠিক আছে? অক্সিজেনই পাওয়া যায় না ঢাকায় গেলে। সো আর আমরা বলতেছি যে ক্ষতি ওরা করে, অয়েল স্টেটগুলো ক্ষতি করে। যদি আমরা আমাদের এই সমস্ত কনজামশন যদি আমরা না করি, আমরা যদি কনজিউমই না করি, আমরা এই সমস্ত অয়েল পোড়াবো না, আমাদের হুন্ডার দরকার নাই, এত গাড়ি বারবার চালানোর দরকার নাই, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবো, এত প্রাইভেট গাড়ির দরকার নেই, এত হুন্ডার দরকার নাই, আমরা জাস্ট এত ইলেকট্রিসিটির দরকার নাই, আমরা অযথা লাইট ব্যবহার করব না, ফ্যান ব্যবহার করব না প্রয়োজন ছাড়া। সো আমরা যদি আমাদের দিক থেকে মিতব্যয়ী হই বা আমরা যদি আমাদের পরিবেশটার একটু খেয়াল রাখি, তাহলে তো তারা আর পোড়ায় না বা এটার পোড়ানোর পরিমাণ কমে যায়। এখন আমরা ওদের থেকে আনি দিকেই তো ওরা আমাদের কাছে এগুলো বিক্রি করে, তাই না? তার মানে ওদের কাছে তো চাহিদা আছে বিক্রি করার মতন, আর চাহিদা আছে দেখেই তো ওরা তৈরি করে। ওরা তো পেট্রোল খায় না। ব্যাপারটা তো এরকম না যে পেট্রোল থেকে ওরা বিভিন্ন রকমের ডিজেল তারপর অকটেন তৈরি করছে, এগুলো বয়া বয়া 7 আপের মতন মোচুর মতন খাইতেছে। ওরা খাইতেছে এগুলা কোকা কোলা বানায়া? নেভার। এগুলো বিক্রি করতেছে, বিভিন্ন দেশের কাছে ওরা বিক্রি করতেছে। তার মধ্যে আমরা বাংলাদেশ বিশাল বড় একটা ডিলার, বিশাল বড় একটা আমরা ওদের কাছে কনজিউমার। আমাদের কাছে প্রচুর পরিমাণে এগুলো ওরা বিক্রি করে। সো তা আমরা কিনতেছি দেখেই তো ওরা বানাইতেছে। তো এটা প্রত্যেকটা দেশ যদি ভাবে এরকম ভাবে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ যদি ভাবে না আমি এটার কনজিউম করব না, আমি কম কনজিউম করব, তাহলে ওদেরও তো এটার উৎপাদন কমাই দিতে হবে, ঠিক আছে? উৎপাদন করে তো ওরা খাবে না। সো ডোন্ট বি হিপোক্রেট। ভণ্ড হওয়ার কোনো সুযোগ নেই এখানে, ঠিক আছে? ভণ্ড হওয়ার কোনো সুযোগ নাই, চাটাচাটির কোনো সুযোগ নাই। সো এটা বুঝতে হবে। সো এখানে বলতেছে এভরি টাইম এ ফসিলস র ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা সময় প্রত্যেকবার যখন এই ফসিলস ম্যাটেরিয়ালগুলোকে বার্ন করা হয়, ইট রিলিজেস, এইটা ছাড়ে। রিলিজ মানে হইতেছে, দেখো এখানে বলতেছে এইটা ছাড়ে, কি ছাড়ে? কার্বন ডাইঅক্সাইড। কোথায় ছাড়ে? ইনটু দ্য এয়ার, বাতাসে। তার মানে যখনই এই ব্যারেলের ক্রুড অয়েলগুলো পোড়ানো হয়, এই যে ছবিটা দেখতেছো পোড়ানো হয়, এই যে দেখতেছো না ধোঁয়াগুলো, এই ধোঁয়াগুলো এই যে কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরোইতেছে এবং আমাদের এই অ্যাটমসফেয়ারে আমাদের যে এয়ার আছে এই এয়ারের সাথে যুক্ত হইতেছে এবং এয়ার পলিউশন ঘটাইতেছে। এয়ার পলিউশন তো মোটামুটি ভালো, এর থেকে বড় বড় প্রবলেম সৃষ্টি করতেছে, ঠিক আছে? সামনে গেলে যে পড়তেছি শুনবা আস্তে আস্তে। তারপর বলতেছে দেয়ারফর সরি দেয়ারফর মানে হচ্ছে অতএব। অতএব ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide, মানে more and more, মানে প্রচুর পরিমাণে কি হইতেছে? গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড। কার্বন ডাইঅক্সাইডের মতন যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে এইগুলো বিং জেনারেটেড, বুঝো কিন্তু বিং জেনারেটেড, এইটাকে উৎপাদন করা হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড, সমগ্র বিশ্বে, বাই হিউম্যানস। কারা উৎপাদন করতেছে? এই যে দেখো হিউম্যানস, আমরা। গরু ছাগল তো উৎপাদন করে না। হ্যাঁ, মাঝের মধ্যে দুঃখের থেকে বলি, বুঝছো, এই দুনিয়ার মধ্যে যদি মানুষ না থাকতো পৃথিবী আরও সুন্দর হইতো। আমরা আমাদের ব্যবহার করার জন্য আমরা যে দুনিয়ার যে কি একটা অবস্থা করে রাখছি চারদিকে, ময়লা আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, আমাদের যত আবিষ্কার আছে, ইনভেনশন, এই সবগুলো আমাদের বাস দেওয়ার জন্য এনাফ, ঠিক আছে? উই হ্যাভ ইনভেন্টেড আওয়ার ডেথ মেশিন। আমাদের মরণাস্ত্র, আমাদের মরণ আমরা সব রেডি করে থুয়ে দিছি। স্লো পয়জনিং, ইটস কল স্লো পয়জনিং। এয়ার পলিউশন ইজ স্লো পয়জনিং থিং। এটা আমাদের আস্তে আস্তে পয়জন ভিত্তি ঢুকতেছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছি। এই যে তোমরা স্ট্যাটিস্টিক দেখো না, পরিসংখ্যান দেখলেই তো বোঝা যায়। একটু সার্চ করবা সারা ওয়ার্ল্ডের মধ্যে কী রোগে এখন বর্তমানে মানুষ মারা যাইতেছে বেশি। 1 নম্বরে ক্যান্সার, 2 নম্বর হার্ট অ্যাটাক। এই 2টা রোগে মানুষ সব থেকে বেশি মারা যাইতেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। আর এগুলো কেন হইতেছে? কেন হইতেছে? যেই সমস্ত কালো ধোঁয়া আমরা খাই নাক দিয়া, মুখ দিয়া, যেখানেই যাই, রাস্তায় বাইরেলেই হয়, তাহলে আমাদের ফুসফুসের যে অবস্থা, এটার 12টা বাজে না, এটা 24টা 48টা বাজ্যা বয়ে রয়েছে, ঠিক আছে? তো ক্যান্সার হইব না হইব কি? হার্ট অ্যাটাক হইব না হইব কি? ব্লাডই তো ঠিক নাই, ঠিক আছে? তার মধ্যে আবার আছে সিগারেট। এই ফাঁকে মন চায় সিগারেট কোম্পানির ধন্যবাদ দেওয়া দরকার। ওরা পৃথিবীর সব থেকে সৎ ব্যবসা করে,
অন্তত পক্ষে বইলা দেয় যে খাইলে মরতে হইব। ঠিক আছে, পৃথিবীর অন্য কোনো কেউ এরকম এত সৎ ব্যবসা করে না। হ্যাঁ, নিজের প্রোডাক্ট খাইলে মরতে হবে, আবার ছবিও দিয়ে দেয় সিগারেটের গায়ের মধ্যে, তারপরে তো মানুষ খায়। এইগুলো তো কিছুই না, নাথিং। টাকাটা কিনা ধুমা খায়, ফাও খাইতে সমস্যা কি? ওকে, দেখো, সো মোর ওভার, ঠিক আছে, মোর ওভার উই আর অলসো স্ট্রেথেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। ঠিক আছে, মানে তদুপরি মানে তারপরেও, হ্যাঁ, একে তো ওই যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল আমরা বাড়াইতেছি, জেনারেট করতেছি এই সমস্ত ক্রুড অয়েল পুরাইয়া, এরপরেও আরও কী করতেছি দেখো, উই আর অলসো স্ট্রেথেনিং, আমরা আরও শক্তিশালী করতেছি দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টটাকে। ঠিক আছে, গ্রিন হাউস ইফেক্ট, বৈশ্বিক উষ্ণায়নের এই যে ইফেক্ট, এই ইফেক্টটাকে আমরা আরও স্ট্রেংথ করতেছি, শক্তিশালী করতেছি বাই ডিফরেস্টেশন। আর কত বাস দিব নিজেদেরকে বলো, আর কত? ডিফরেস্টেশন, গাছপালা মানে বৃক্ষ নিধন বলে ডিফরেস্টেশন। ওই যে বলছে পরে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যার মানে হচ্ছে গাছ কাটা। কাহিনী বুঝতেছো? মানে আমাদের কনসিয়াস লেভেল কত হাই। একে তো ক্রুড অয়েল পুরাইতেছি, হ্যাঁ, তারপর এনার্জি তৈরি করার জন্য ফসিল ফুয়েলস পুরাইতেছি, পুরাই কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস তৈরি করতেছি, শেষ। এইটা করেই ক্ষান্ত নাই, আবার ডিফরেস্টেশন, এখন আবার গাছও নিধন করতেছি। আরে হুফ, মানুষের বিবেক, মন কই গিয়া থামছে আল্লাহ। দেখো, এভরি ইয়ার, প্রত্যেক বছর, এনর্মাস অ্যামাউন্ট, এভরি ইয়ার প্রত্যেক বছর, এনর্মাস এরিয়াস, প্রত্যেক বছর প্রচুর পরিমাণে জায়গা অফ ফরেস্ট, কোন জায়গার? বনের, আর ডেস্ট্রয়েড, ধ্বংস করা হচ্ছে বাই পিপল। কাদের দ্বারা? পিপল, লোকজনের দ্বারা, মানুষের দ্বারা, টু অবটেইন উডস, কাঠের জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজনস। ঠিক আছে, এবং তারা মানে জায়গার পর জায়গা কী করে ফেলতেছে, বিশাল এলাকা ধ্বংস করে ফেলতেছে ফর মাইনিং। কিসের জন্য? তারা মাইনিং করবে। মাইনিং মানে হচ্ছে খনন কাজ, খনন করে ওখান থেকে কয়লা উঠাইব, তেল উঠাইব। অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টুর, এবং চারণভূমি তৈরি করবে, চারণভূমি। ঠিক আছে, মানুষ পালবে, গরু মহিষ পালবে, এইগুলোর জন্য। অবাক লাগে এই লাইনগুলো আমি যখন পড়ি না, প্রত্যেকটা বার মানে মানুষ হিসেবে খুব খারাপ লাগে ব্যাপারগুলা। মানে খুব, দেখো ব্যাপারটা পড়ার জন্য পড়তেছি, পড়া পরীক্ষার মধ্যে লেখুম, পাস করুম, A+ পেয়ে যাম, আর কি লাগে? জীবন আর কিছু নাই নাকি? এই জন্য পড়তেছি। বোঝার দরকার আছে, এই যে এইখানে ঢুকানোর দরকার আছে যে আসলে প্যাসেজটার মধ্যে বলার কি চেষ্টা করতেছে। বলতেছে এভরি ইয়ার, প্রত্যেক বছর, এনর্মাস এরিয়াস, প্রচুর পরিমাণে জায়গা অফ ফরেস্ট, বনের, আর ডেস্ট্রয়েড, ধ্বংস করা হইতেছে বাই পিপল, এই আমরা জনগণরা করতেছি, মানুষরা করতেছি, টু অবটেইন উড, কাঠ পাওয়ার জন্য। কাঠ, পুষ্পা মুভির মধ্যে যে চন্দন কাঠ বিক্রি করছে না, ঠিক এরকম কাঠ পাওয়ার জন্য। এই কাঠটা করবো কি? ঘর বাড়ি, ফার্নিচার, এগুলাই তো বিক্রি করার জন্য, বিজনেস, ব্যবসা করার লিগা বন ধ্বংস করে ফেলাইতেছে, গাছ ফালাই দিতেছে কাইটা বেটা। তাও যদি এরকম হইতো যে 10টা গাছ কাটছি, 100টা গাছ লাগাইছি, তাও না, কাটছি তো কাটছি, লাগানোর নামে কারো খবর নাই। ঠিক আছে, অ্যান্ড টু ক্লিয়ার রিজনস, এবং পরিষ্কার করে ফেলতেছে জায়গার পর জায়গা, এলাকা যেটা সব পরিষ্কার করে ফেলতেছেন। পরিষ্কার করতেছে কি এর জন্য? বলে মাইনিং, কয়লা উঠাইতে হইব। ভাবতে পারতেছো প্রবলেম? কয়লা উঠাইতে হবে, এই কয়লা আবার পুরাইব, পুরাইয়া আবার কার্বন ডাইঅক্সাইড, সাইকেল, the cycle of carbon dioxide, the greenhouse gases. কবে আসবে মানুষের মাথায় বুদ্ধি? কবে আসবে এগুলা? মানে টাকা পয়সা, এদের মাথার মধ্যে কি যে একটা সমস্যা, এই টাকা মানুষটা খাইতেছে প্রতিনিয়ত, টাকা। তারপরে আসতেছে, দেখো কি বলতেছে, দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেম। এই যে আমরা গাছপালা কাইটাই ফেলছি, ধ্বংস করে ফেলছি, ইট কজেস ডুয়াল প্রবলেম, এইটা আমাদের 2 রকমের সমস্যার সৃষ্টি করতেছে। দ্বৈত সমস্যা বলে এটাকে। ঠিক আছে, এই দ্বৈত সমস্যার সৃষ্টি করতেছে। কি সমস্যা?
ট্রিজ দ্যাট আর বার্নড আপ, মানে এই পুরা বনকে ধ্বংস করার জন্য ট্রিজ দ্যাট আর বার্নড আপ, যেই সমস্ত গাছগুলা আমরা পুরাইতেছি, রিলিজ, এই পুরানোর সময় এইটা রিলিজ করতেছে, কি রিলিজ করতেছে? লার্জ ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস। লার্জ ভলিউম, একটা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। বোঝো। এরপর আবার বলতেছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যান ইম্পর্টেন্ট কার্বন ডাই অক্সাইড স্টোর হাউস, অ্যান ইম্পর্টেন্ট কার্বন ডাই অক্সাইড সরি বলতেছে অ্যান ইম্পর্টেন্ট কার্বন ডাই অক্সাইড হাউস অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ কার্বন ডাই অক্সাইডের স্টোর হাউস। স্টোর হাউস মানে হচ্ছে যেখানে জমা রাখি আমরা কোনো কিছু বা জমা থাকে, তার মানে এই ফরেস্টটা কাজ করতেছে কার্বন ডাই অক্সাইডের স্টোর হাউস হিসেবে। কারণ আমরা তো পড়ছি বিজ্ঞানে যে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যের আলো দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে। ক্লিয়ার? তাহলে তার এটা দরকার, সে এটা জমা রাখে আমাদের এয়ার থেকে কার্বন ডাই অক্সাইডটা নিয়ে। তাহলে আমরা বলতেই পারি এই ফরেস্ট, এই বন, এই গাছ, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্টোর হাউস। তো সেই কথাটাই বলতেছে যখন আমরা এই বনকে ধ্বংস করতেছি, ডিস্ট্রয় করতেছি, তখন যে শুধু আমরা এই ধোঁয়া তৈরি করতেছি তাই না, আমরা একটা স্টোর হাউস, কার্বন ডাই অক্সাইডের স্টোর হাউসকে কী করে ফেলতেছি? ধ্বংস করে ফেলতেছি। ইজ ডিস্ট্রয়েড, ধ্বংস করে ফেলতেছি উইথ দ্য ফরেস্ট, এই বনের সাথে। অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ভ, যেহেতু ফরেস্ট কী করে? অ্যাবজর্ভ, অ্যাবজর্ভ মানে হইতেছে গ্রহণ করে বা জমা রাখে এ লট অফ কার্বন ডাই অক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য এয়ার থেকে। অ্যান্ড ডেলিভার্স, এবং সে আমাদেরকে প্রদান করে, কি প্রদান করে? অক্সিজেন ইনস্টেড, এই কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন রিলিজ করে বা আমাদেরকে প্রদান করে। তো ভাবতেছো কি কাজটা আমরা করতেছি এই বন ধ্বংস করার মধ্য দিয়া? খুব চমৎকার। হ্যাঁ, দেখো এটা যে শুধু বড় বড় বনগুলোর ধ্বংসের ক্ষেত্রে হইতেছে ব্যাপারটা এরকম না। এটা যে শুধু অ্যামাজনে হইতেছে বা সুন্দরবনে হইতেছে বা বিভিন্ন বড় বড় ফরেস্টগুলোতে হয়, ইটস নট লাইক দ্যাট। এটা কিন্তু আমাদের চারপাশে হইতেছে। তুমি তোমার এলাকাতে দেখো, আগে কত বড় বড় গাছগুলো ছিল, এখন সে বড় বড় গাছ নাই। রাস্তার চারদিকে গাছগুলো এত চমৎকারভাবে ছিল। এই যে তোমাকে আমি দেখাই একটা ছবি, দেখো, দেখছো? হ্যাঁ, তো এত সুন্দর ছিল আমাদের রাস্তাঘাট। এই রাস্তাঘাট কই? কিছু নাই। ঠিক আছে? ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের নামে সব উড়াই দিছি আমরা, সব গাছপালা শেষ, A to Z শেষ। ঢাকার অবস্থাটা দেখো না, ঢাকায় গেলে থাকতে মন চায়, অক্সিজেন পাই না ঢাকায় গেলে, গাছই নাই কোথাও। যখনই ঢাকার এরিয়াতে ঢুকি অক্সিজেন মনে হয় গায়েব হয়ে গেছে। ঠিক আছে? 100% অক্সিজেন থেকে পথ করে নেমে একেবারে 30% অক্সিজেন যে শেষ। মানুষ থাকে কেমনে ঢাকার মানুষ ওইখানে? আমার এদের উপর গবেষণা করা দরকার। ঢাকায় যারা থাকে, মানে কতটা কষ্টে এরা থাকতেছে, আসলে এরা কেমনে থাকতেছে, এদের শরীর প্রতি মাসে 3 বার চেক আপ করানো দরকার। ঢাকা বসবাসের অযোগ্য হয়ে গেছে ঢাকা শহর। সো এটা শুধু আমাদের ঢাকা বা আমাদের বাংলাদেশের ঘটনা না, সমগ্র বিশ্বের ঘটনা এটা। ঠিক আছে? বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, চারদিকে কথা হইতেছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। বড় বড় সামিটগুলোতে কথা বলা হইতেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা নিয়ে কথা বলে, তো জাতিসংঘ কথা বলতেছে, সবাই কথা বলতেছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নাই। অথবা এরকম হইতেছে যারা কথা বলছে তারা এগুলো করতেছে। হিপোক্রেট, সবই তো হিপোক্রেট, সব হিপোক্রেট। আচ্ছা, আমরা একটু প্যাসেজটা শেষ করি, লাস্ট লাইন পড়া। উই অলসো ডিস্ট্রয়, বলতেছে উই অলসো ডিস্ট্রয়, আমরা আরও ধ্বংস করি। কি ধ্বংস করি? অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, একটা গুরুত্বপূর্ণ স্টোর হাউস ধ্বংস করি বা ভান্ডার। কিসের ভান্ডার? কার্বন ডাই অক্সাইড। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বনকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ফেলি। সো এই প্যাসেজটার মধ্যে দেখো, আমি প্যাসেজটাকে একটু আমার মতো পড়ানোর চেষ্টা করছি। এইখানে আমি তোমাদের বাংলা সব দিয়ে দিছি। ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ বাংলা দিয়ে দিয়েছি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বাংলাগুলা যারা পড়তে চাও বা ওয়ার্ডের যে মিনিংগুলো চাচ্ছ সেখানে প্রত্যেকটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে কারেক্ট করে নিবা, লিখে নিবা। ঠিক আছে? আমি যখন সমস্যা হইতেছে, আমি যখন ইংলিশটা পড়াই তখন এই যে আবিধানিক অর্থে যেটা বলা থাকে সেটা আমি ওইভাবে পড়াইতে পারি না।
ঠিক আছে, কারণ পড়ার একটা যখন ফিল্ডসের মধ্যে ঢুকে যাই তখন ওই আমি যতটুকু বুঝতেছি ততটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং যেভাবে তোমরা ভালো বুঝতে পারো সেভাবে বলার চেষ্টা করি, ঠিক আছে। তো যারা আসলে আবিধানিক অর্থ চাও বা একেবারে পুরো পুঙ্খানুপুঙ্খ অর্থ চাও ওয়ার্ড বাই ওয়ার্ড, তারা এই স্ক্রিনশট দিয়ে নিবা, এইগুলা থেকে স্ক্রিনশট দিয়ে বাংলাটা নিয়ে নিবা। ওকে, তো আমি সাধারণত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি জেনারেল ওয়ে দ্যাট এই প্যাসেজটার মধ্যে আমাদেরকে রিয়েলাইজেশন দেওয়ার একটা ট্রাই করছে রাইটার যে আমরা আসলে করতেছিটা কি। এটা তো জাস্ট সিম্পল একটা প্যাসেজ, জাস্ট কয়েকটা ওয়ার্ডের। এটা নিয়ে বড় বড় বই পর্যন্ত আছে, বড় বড় সামিট হইতেছে, কথা হইতেছে যে আমাদের ইসের মধ্যে অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, মিথেন গ্যাসের পরিমাণ বাড়তেছে। সো এইগুলাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি বা কমাইতে পারি, ঠিক আছে। আমাদের ওজোন লেয়ার যেন ধ্বংস না হয়ে যায়, আমাদের ওজোন লেয়ার যেন ফুটা না হয়ে যায়। আবার তার মধ্যে সূর্যের থেকে অতি বেগুনি রশ্মি সেটা আমাদের পৃথিবীর মধ্যে আসতেছে, আবার যাইতেও পারতেছে না, ঠিক আছে। তো এই বিভিন্ন মানে এটার কী বলুন, একটা বিচিকিৎসার মধ্যে পড়ে গেছি আমরা সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে। হ্যাঁ, অক্সিজেন কম পাইতেছি, শরীরে জ্বালা পোড়া বাড়তেছে, চারিদিকে ক্যান্সারের রোগী বাড়তেছে, হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়তেছে, ঠিক আছে। আর খাবার দাবারের মধ্যে তো মনে করো ঝামেলা জুমেলা আছেই, সব মিলাই চিলে যে কী একটা অবস্থার মধ্যে আছে। এগুলো করতেছে কারা? হিউম্যানস। আর কারা করবে? নিজেদের বাস দেওয়ার জন্য নিজেরাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সো ঠিক আছে, আমরা এরপরে যাই। কি আছে? কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু সলভ করি। নাও পড়ো, পরীক্ষা পাশের জন্য তো পড়তেই হইব, সামনে পরীক্ষায় পড়ছে। সো বাট একটু চেষ্টা করো বোঝার জন্য, ঠিক আছে। মানবতাটাকে বাঁচায় রাখতে হবে, নিজেদের জন্যই বাঁচায় রাখতে হবে, কারণ দুনিয়া ধ্বংস হলে তো আমরা কেউই থাকবো না। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং দ্যাট ওয়ে, ওই পথেই আগাইতেছে দুনিয়া। দেখো প্রথম কোশ্চেন, ক্যান ইউ ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ? হাউ ক্যান ইউ ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ? আমরা কি ক্লাইমেট চেঞ্জটাকে ইনফ্লুয়েন্স করতে পারি, প্রভাবিত করতে পারি? যদি করতে পারি তাহলে কীভাবে করতে পারি? অ্যান্সার হইতেছে ইয়েস, আমরা পারি। আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমরা এটাকে চাইলেই করতে পারি। সো আমরা অ্যান্সারটা দেখো, প্রশ্ন থেকেই দেওয়ার চেষ্টা করব, সবসময় চেষ্টা করবো প্রশ্ন থেকে অ্যান্সার দেওয়ার জন্য, কারণ প্রশ্নের মধ্যে প্রায় 50 থেকে 60% অ্যান্সার দেওয়া থাকে, বাদবাকি ইনফরমেশনগুলো তোমার প্যাসেজ থেকে কালেক্ট করে নিতে হয়। ওকে, তো প্যাসেজটা ভালো মতন যদি পড়ো তাহলে দেখবা তুমি প্রশ্ন এমনিতেই দিতে পারতেছো। তো দেখো আমরা এইখান থেকেই নিব কিন্তু যে ক্যান উই ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ, আমরা প্রথম অ্যান্সারে বলবো ইয়েস, হ্যাঁ আমরা পারি। তাহলে লিখবো হচ্ছে উই ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এবার হাউ, কিভাবে পারি, সেই অ্যান্সারটা আমরা বাই দিয়ে দিতে পারি, আমরা থ্রু দিয়ে দিতে পারি। সো আমি এখানে থ্রু দিয়ে লিখছি। থ্রু আমরা কীভাবে পেতে পারি? থ্রু আওয়ার গুড অ্যান্ড ব্যাড ডিডস। ডিডস মানে হচ্ছে কাজ, ঠিক আছে। সো আমাদের ভালো এবং খারাপ কাজের মাধ্যমে আমরা এই ক্লাইমেট চেঞ্জকে ইনফ্লুয়েন্স করতে পারি, ঠিক আছে। সো ইফ উই বার্ন, আমরা যদি বার্ন করি, পোড়াই ফসিল ফুয়েলস, ইট উইল ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ফসিল ফুয়েল যদি আমরা পোড়াই তাহলে সেইটা ফোড়াই বলে ফেলছিলাম আর একটু গেলে। ওকে, তো এই ফসিল ফুয়েল যদি আমরা পোড়াই, ইট উইল ইনক্রিজ, এটা বৃদ্ধি করবে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন। আর অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে একটা খারাপ কাজে উদাহরণ দিলাম আর কি, এবার ভালো কাজের। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বাই রিডিউসিং বার্নিং ফসিলস ফুয়েলস, আমরা যদি ফসিলস ফুয়েল পোড়ানোটা কমাই ফেলি তাহলে কি হবে? ওয়াকিং মোর ইনস্টেড ইউজিং কার্স। দেখো ওয়ার্ডটা, সেন্টেন্সটা কিন্তু একটু বুঝো যে ওয়াকিং মোর, বেশি বেশি হাঁটা, ইনস্টেড ইউজিং কারকে ব্যবহার না করে, মানে গাড়ি ব্যবহার না করে আমরা যদি একটু হাঁটার প্র্যাকটিস করি, অ্যান্ড প্লান্টিং ট্রিজ, এবং বেশি বেশি করে যদি গাছ লাগাই, উই ক্যান রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, আমরা এই গ্লোবাল ওয়ার্মিংকে কী করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ে হইতেছে ক্লাইমেট চেঞ্জ, ব্রো, এটা বুঝে নিতে হবে। ক্লিয়ার? এই বৈশ্বিক উষ্ণায়নই হইতেছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, নাথিং এলস। বাংলাদেশে এটার প্রভাব আরম্ভ হয়ে গেছে, দেখো না, গরমের সময় গরম নাই, শীতের সময় শীত নাই, উল্টাপাল্টা টাইমে বৃষ্টি হইতেছে, সব কিছু উল্টাপাল্টা চলতেছে, হ্যাঁ, রিভার্স গিয়ারে চলতেছে সব কিছু, এই আমাদের কারণেই। 2 নম্বর প্রশ্ন আসো, হোয়াই আরন্ট পিপল ক্যাপেবল অফ চেঞ্জিং ন্যাচারাল অবজেক্টস? বলছে হোয়াই আরন্ট পিপল,
মানে মানুষজন কেন ক্যাপেবল নয়, ক্যাপেবল মানে হচ্ছে সামর্থ্য, অফ চেঞ্জিং ন্যাচারাল অবজেক্টস, যেই ন্যাচারাল অবজেক্টসগুলো আছে। ন্যাচারাল অবজেক্টস কোনগুলা? যেমন সান, মুন, ওয়ার্ল্ড, ওই যে প্রথম লাইনে বলছিল, বুঝছো, যে আমরা আমাদের পৃথিবীর যে ঘূর্ণায়মান গতি আছে, কক্ষপথের গতি আছে, এগুলো তো আমরা কমাইতে পারবো না, সানসের রেডিয়েশন কমাইতে পারবো না। অ্যাকচুয়ালি এখানে ন্যাচারাল অবজেক্ট দিয়া সেই কথাটাই বলার চেষ্টা করছে। সো আমরা এটা কেন পারবো না? অ্যান্সার সিম্পল, কারণ বাবা আমাদের ক্ষমতাই নাই এগুলো কমানোর, এত বড় ক্ষমতাবান আমরা হয়ে যায়নি। আমরা ক্ষমতাবান হয়েছি একজনের বাস দেওয়ার জন্য, ঠিক আছে? মানুষের বাস দিতে পারুম, সমাজের অকল্যাণ করতে পারুম, এটা আমাদের ক্ষমতা, আমরা এটা পারবো। সো দেখো 2 নম্বরে, হোয়াই আরেন্ট পিপল ক্যাপেবল অফ চেঞ্জিং ন্যাচারাল অবজেক্টস? অ্যান্সার হইতেছে পিপল আরেন্ট ক্যাপেবল অফ চেঞ্জিং ন্যাচারাল অবজেক্টস বিকজ, হোয়াই দিয়ে প্রশ্ন করছে, অ্যান্সার দিচ্ছি বিকজ দিয়ে, বিকজ দে আর বিয়ন্ড হিউম্যানস কন্ট্রোল, কারণ এইগুলো আমাদের মানুষের কন্ট্রোলের বাইরে, ঠিক আছে? পারবো না। ওকে। 3 নাম্বার, হাউ ডু ফরেস্ট হেল্প আস? বন আমাদেরকে কিভাবে সাহায্য করে, এটা বোঝার জন্য দেখো অ্যান্সারটা তো দিতে হবে হচ্ছে প্যাসেজের থেকেই, কারণ প্যাসেজটা আমরা যেই পড়ছি বেসড অন প্যাসেজের মধ্যে আমাদের অ্যান্সারটা দিতে হবে। কিন্তু আমি একটু আউট অফ দ্য টপিকে বলি, যেরকম আমাদের এই যেই সাইক্লোনগুলো হয়, ঘূর্ণিঝড়, ঠিক আছে, আসে, তখন কিন্তু বোঝা যায় যে ফরেস্টের রোলটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে বসবাস করি তারা তো খালি হালকা একটু বাতাস পাই সাইক্লোনের, কিন্তু যারা একেবারে কক্সবাজার এরিয়াতে থাকে, ঠিক আছে, পোর্ট এরিয়াতে থাকে, তারা বোঝে যে বাতাস কী জিনিস, ঠিক আছে? এবং যদি সুন্দরবন না থাকতো, খুলনার যে অবস্থা কি হইতো, খুলনার মানুষ খুব ভালো মতন জানে এটা। ওকে, সো ফরেস্টের খুব দরকার আছে, খালি অক্সিজেনের জন্য ফরেস্টের দরকার নাই, অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ফরেস্টের দরকার আছে। সো দেখো 3 নম্বর অ্যান্সার হইতেছে ফরেস্ট হেল্প আস বাই অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড জেনারেটিং অক্সিজেন। বুঝতে পারছো তো? তাহলে ফরেস্ট আমাদেরকে হেল্প করে বাই অ্যাবজর্বিং, গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড, এবং জেনারেটিং, উৎপাদন করে অক্সিজেন। ক্লিয়ার? সিম্পল অ্যান্সার। অ্যান্সার যত ছোট দিতে পারো, ছোট দিতে পারলেই অ্যান্সারটা খুব ভাল লাগে, ঠিক আছে? ওই প্যাসেজ থেকে হুদাহুদি আজেরা লাইন দেওয়ার থেকে বিরত থাকতে হবে। আর এই জন্য ভোকাবুলারি মাস্ট, প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়ো। 4 নাম্বার, হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল গ্রিন হাউস গ্যাসেস? আমাদের কি করা উচিত টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার জন্য গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করা উচিত? দেখো অ্যান্সারটা হচ্ছে, প্রশ্ন থেকে কিন্তু অ্যান্সার দিতেছি, এই যে এখান থেকে যেটা নিছি উই শুড, তো প্রশ্ন থেকে কিন্তু এটা নিছি উই, এরপর হচ্ছে এই শুড। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের উচিত গাছ লাগানো, অনেক গাছ লাগানো, অ্যান্ড কন্ট্রোল বার্নিং ফসিলস ফুয়েলস, এবং ফসিলস ফুয়েলস পুরানোটা আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে? বিনা প্রয়োজনে আমরা বাইক নিয়ে বের হবো না, জাস্ট মাচোম্যান সাজার জন্য, দেখানোর জন্য যে বাইক নিয়ে এখানে যাইতে হবে ওইখানে যাইতে হবে। যেই পরিমাণ বাইক নিয়ে দৌড়াদৌড়ি করে, বাথরুমে মনে বাইক নিয়ে যেতে হবে, যেটা মনে হইতেছে। ঘুমের থেকে উইটে একটা বাইক নিয়ে করে বাথরুমে যা চলে যাও, এখান থেকে এখানে কত কিছু। ঢাকা অসহ্য লাগে এগুলা, বুঝতে পারছো? রাস্তাঘাটে গেলে অসহ্য লাগে, যেই পরিমাণ ধুলা বালি তৈরি করে, সাউন্ড পলিউশন, নয়েজ, শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। সো গাছ লাগাও অ্যান্ড কন্ট্রোল বার্নিং ফসিল ফুয়েলস। হ্যাঁ, বেশি বেশি করে যে ফসিল ফুয়েলস পুরাইতেছি ওইটারে কন্ট্রোল করতে হবে, আমাদের কন্ট্রোল করতে হবে। ওই ইসেরা বললে, সৌদি আরবরা বললে ওরা কন্ট্রোল করবে না, হ্যাঁ, কাতার, ওমান ওদের বললে ওরা কন্ট্রোল করবে না, রাশিয়া কন্ট্রোল করবে না। তুমি ব্যবহার কমায় দাও, তাহলে ওরা এমনি কন্ট্রোল করবে, উৎপাদন করবে না। উৎপাদন করে করে খাইবো আমরা, কিনে দেখেই তো উৎপাদন করে। সো কেন? টু কন্ট্রোল গ্রিন হাউস গ্যাসেস। ওকে, অ্যান্সারটা একটু পড়ে নাও, দেখো কি লেখা আছে। খুব সহজভাবে অ্যান্সারটা লেখার চেষ্টা করছি, ঠিক আছে? বাস্তবতাতে যে প্যাসেজটা যখন পড়ি না, প্যাসেজটা পড়লে মানুষের প্রতি ঘৃণা জন্মায় অ্যাকচুয়ালি, যে আমরা মানুষটা আসলে কী বুঝিই না কিছু অ্যাকচুয়ালি, যে কী দেখ কী করতেছি আমরা। তো আমাদের বসবাসের অযোগ্য তৈরিই করতেছি সব কিছু, আবার আমাদের নেক্সট জেনারেশনের কথা তো ভাবতেই আসি না, ঠিক আছে? ওই আগের প্রবাদের মতন, নিজে বাঁচলে বাপের নাম। সো ভাবি না নেক্সট জেনারেশনের কথা, ওরা কীভাবে চলবে, ওরা কীভাবে খাবে। উড়াধুরা পানি ব্যবহার করতেছি, সয়েল পলিউশন করতেছি, ওয়াটার পলিউশন করতেছি। নেক্সট জেনারেশন যে কত বড় একটা ঝামেলার মধ্যে পড়তে যেতেছে, জেনারেশন আলফা, জেনারেশন বিটা, সব খুব খারাপ পরিস্থিতিতে পড়বে। 5 নাম্বার দেখো,
হু ইজ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের জন্য রেসপন্সিবল কে? কে আবার? এই যে মহামানব, হিউম্যান বিংস, তাই না? মহামানব, ভেরি পাওয়ারফুল। ওকে, 6 নম্বরে আসো। হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেম? হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেম? কীভাবে এই যে আমরা যে ফরেস্টটাকে লস করতেছি, ঠিক আছে, হারাই ফেলতেছি, আসলে হারাইতেছি না, এগুলা কচুর কথা, ডিস্ট্রয় করতেছি। হারানো তো এরকম হয়েছে অনিচ্ছাকৃতভাবে আমরা হারাই, ঠিক আছে? মেলায় গেছি, হাতের থেকে ছুটে গেছে পোলাপান, হারাই ফেলছি, এটা হারানো বলে, ঠিক আছে? ওই মেলায় যে পোলাপানটা কারো হাতে তুলে দিছি আর তোরা নিয়ে জাগা, ওটা তো হারানো বলে না। ইচ্ছাকৃতভাবে কিছু কেউরে দিলে এটা হারানো বলে? ফরেস্ট আমরা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করতেছি, এটা হারানো হয় নাকি? এই ওয়ার্ডটার সাথে আই এম নট ওকে, আই এম নট ওকে উইথ দিস, এই ওয়ার্ডটার সাথে, লসের সাথে। হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেম? ফরেস্ট আমরা লস করতেছি না রে ভাই, ফরেস্ট আমরা ডিস্ট্রয় করতেছি, ঠিক আছে? সো দেখো, তো বলতেছে বাই লুজিং ফরেস্ট, মানে বলতেছি, আমি বলতেছি বাই লুজিং ফরেস্ট, এই ফরেস্টটা লুজ করার ফলে উই আর ক্রিয়েটিং ডুয়াল প্রবলেম, আমরা দুইটা সমস্যার সৃষ্টি করতেছি। এক হইতেছে ওয়ান ইজ ডিস্ট্রয়িং দ্য স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ ওয়েল অক্সিজেন, মানে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটার স্টোর হাউসই ধ্বংস করতেছি, ঠিক আছে? দেখো, গাছ কিন্তু দুইটার স্টোর হাউস হিসেবে কাজ করে, সেটা কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস হিসেবেও কাজ করে, অক্সিজেনের স্টোর হাউস হিসেবেও কাজ করে। সো এই জন্য আমি সেন্টেন্সটা এখানে মাঝখানে একটা কানেক্টর ইউজ করছি, অ্যাজ ওয়েল, মানে এবং অর্থে এটা ব্যবহার করা হয়। আমি এখানে অ্যাজ ওয়েলটা দিছি জাস্ট সেন্টেন্সটাকে একটু ক্যাচি দেখানোর জন্য। সো তারপরে হচ্ছে আদার ইজ, আর অন্য সমস্যাটা হচ্ছে প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড হোয়েন বার্নিং দ্য ফরেস্ট, আমরা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতেছি যখন ফরেস্টটাকে আমরা পুড়ে ফেলতেছি, ঠিক আছে? এই হচ্ছে ডুয়াল প্রবলেম, চমৎকার প্রবলেম। পুড়ে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি, আবার যেই লোকটা এই কার্বন ডাইঅক্সাইডটারে খাইব তারও মেরে ফেলতেছি। ওয়াও, ক্ল্যাপ। ওকে, 7 নম্বরে আসো। হাউ ক্যান দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বি চেকড? ইন্ডাস্ট্রিয়াল পলিউশনগুলোর আমরা কিভাবে চেক করতে পারবো? ও কত সুন্দর বলতেছে, দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ক্যান বি চেকড বাই রিলোকেটিং দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে আমরা যদি রিলোকেট করি, রিলোকেট মানে হইতেছে যেখানে আছে এখান থেকে সরাইয়া আমরা একটা আলাদা জোন তৈরি করে দিব, ওইখানে সব কলকারখানা তৈরি হইব, যা খুশি ওইখানে হইব। মানে আমাদের যে লিভিং জোন আছে, রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে মানুষ বসবাস করে, তার আশেপাশে থাকবে না, সেটা অনেক দূরে থাকবে। কেন দূরে থাকবে এটা আমার মাথায় ঢোকে না, কেন দূরে থাকবে? কলকারখানা যদি আমি প্রচুর পরিমাণে বানাই, তো সেইটা তো এয়ার পলিউশন করবে, গ্লোবাল ওয়ার্মিং করবে, ঠিক একই পর্যায়ে করবে, ঠিক আছে? কারণ দূরে নিয়ে যদি আমি কলকারখানা বানাই, সেটা কি কালো ধোঁয়া ছাড়বে না? সে কি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে না? সে কি ওয়াটার পলিউশন করবে না? সে কি কেমিক্যাল ব্যবহার করবে না? তার কি এনার্জি তৈরি করতে হইব না? সে কয়লা পোড়াইব না? সে ক্রুড অয়েল পোড়াইব না? মানে বুঝি না এগুলা। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমার অ্যান্সারটা প্যাসেজের বেস্টে লিখতে হয়েছে, কারণ এইভাবে লিখতে হবে, তাহলে পরীক্ষার খাতায় নাম্বার পাবা। ওকে, সো হাউ ক্যান দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বি চেকড? দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ক্যান বি চেকড বাই রিলোকেটিং দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। নো, দেখো এটা পরীক্ষার খাতায় লিখবা, বাট তোমার জানার জন্য বলতেছি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন চেক করার একটা মাত্র উপায়, সেটা হইতেছে রিডিউসিং দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির পরিমাণ কমাইতে হবে, রিডিউসিং দ্য ইউজিং অফ কেমিক্যালসের ব্যবহার কমাইতে হবে, ঠিক আছে? এইগুলা কমাইতে হবে, সব কমাইতে হবে। হ্যাঁ, এই যে বড় বড় আমরা যে মলে যাই, হ্যাঁ, শপিং মলে যাই, সেখানে গেলে সব থেকে জাঁকজমকপূর্ণ যেই দোকানটা সাজাইছে, লাইটিং রুটিং করছে, সেই দোকান আমরা সব হুমড়ি খাইয়া পড়ি। আমাদের জন্যই কিন্তু তারা লাইটিং করে, কারণ যেই দোকানে লাইটিং কম ওই দোকানে তো আমরা যাই না, আমরা যাই যেই দোকানে লাইটিং বেশি সেই দোকানে। তো বেড়াতে লাইটিং করছে আমাদের জন্য, বিজনেস করতে বসছে, বেড়া যদি না বিক্রি করে টাকা কামাইতে পারবে? আবার আমরা বলি কি, সে তো অনেক ইলেকট্রিসিটি ব্যবহার করে, অনেক লাইটিং করে। তোমার যদি এইটার এগেনস্টে স্টেপ নিতে হয়, তাহলে তুমি ওই সমস্ত দোকানে যাওয়া বন্ধ করতে হবে যে সমস্ত দোকানে লাইটিং অনেক বেশি,
তুমি কম লাইটিং আলা দোকানে যাও, ওখান থেকে জামা কাপড় কিনো। তাহলে যখন দেখবে যারা বেশি লাইটিং ব্যবহার করতেছে, বেশি লাইটিং করছে, তারা দেখতেছে সবাই তো কম লাইটিংয়ের দোকানে যায়, তো ওরাও তখন লাইটিং কমাই দিবে। এটাকে বলা হইতেছে প্যাসিভলি তুমি স্টেপ নিতেছো, ডাইরেক্ট কেউ না করে না, তুমি নিজে কাজ করার মাধ্যমে তুমি কাউকে চেঞ্জ করতেছো, দ্য প্যাসিভ চেঞ্জ। ঠিক আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো ডোন্ট বি হিপোক্রেট। ওকে, সো টপিকে আসি, সেটা হচ্ছে যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কমাইতে হয় তাহলে ইন্ডাস্ট্রি কমাইতে হবে। রিলোকেটিং ফিলোকেটিং এগুলা দিয়ে আসলে ওই ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কমে না। ঠিক আছে, যত সব এগুলা কিছুই না। 8 নম্বরে আসো, হোয়াট আর দ্য ফসিলস ফুয়েল মেনশনড ইন দ্য প্যাসেজের মধ্যে যেই সমস্ত ফসিলস ফুয়েলসগুলো মেনশন করা হয়েছে সেই সমস্ত একটু নাম লিখতে বলছে। তাহলে যে আমরা লিখলাম দ্য ফসিলস ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ আর, হ্যাঁ প্রশ্ন থেকে নিয়ে নিছি, দ্য ফসিলস ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ, তারপর দিছি আর, এরপরে নাম লিখে দিছি আর কি, কয়লা, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, আইটিসি। ওকে, বোরিং লাগতেছে চিন্তা কইরা দুনিয়া কোন দিকে যাইতেছে। 9 নাম্বার, হোয়াই ডু ইউ ইউজ enormous amount of fossil fuels? আমরা এই প্রচুর পরিমাণে এই ফসিলস ফুয়েলসগুলো কেন ইউজ করি? সিম্পল, উই ইউজ enormous amount of fossil fuels to generate energy, শক্তি উৎপাদন করার জন্য, টু রান ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিগুলোকে চালানোর জন্য, অ্যান্ড হিট আওয়ার হাউসেস, এবং আমাদের ঘর গরম রাখার জন্য। এটা প্যাসেজে আছে, সম্পূর্ণ প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে। 10 নাম্বার, হাউ ডু ট্রিজ হেল্প আস ইন মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স? ট্রিজ আমাদেরকে কীভাবে হেল্প করে মেনটেন, ঠিক রাখার জন্য ইকোলজিক্যাল ব্যালেন্স, আমাদের যে ইকোলজি আছে, আমাদের যে প্রাকৃতিক আছে, প্রকৃতি আছে, পরিবেশ, সেটাকে ঠিক রাখার জন্য, ব্যালেন্সে রাখার জন্য ট্রি আমাদেরকে কীভাবে হেল্প করে? হেল্প তো ট্রি দিয়েই করবে। ঠিক আছে, কীভাবে দেখো, আমরা অ্যান্সারটা দেবো টু দিয়ে। ঠিক আছে, আমরা লিখব টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। আর ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য ট্রিজ অ্যাবজর্ভ করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড জেনারেট, এবং তৈরি করে অক্সিজেন। তারপরে দেখো আরেকটা লাইন, ইট অলসো পিউরিফাই, এটা আরও পরিশোধন করে দ্য এয়ার, বাতাসকে, অ্যান্ড ইজ ইউজড অ্যাজ এ হ্যাবিটেটস ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেল, এবং ইজ ইউজড মানে হচ্ছে ইট ইজ ইউজড। দেখো এই ইজের সাবজেক্ট কিন্তু এই যে ইট। ঠিক আছে, তো ইট ইজ ইউজড অ্যাজ এ হ্যাবিটেটস মানে হচ্ছে আবাসস্থল, ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস। তো এই গাছ কিন্তু আসলে পাখি এবং অ্যানিম্যাল, পশু পাখির কিন্তু হ্যাবিটেটস হিসেবেও কাজ করে, আবাসস্থল হিসেবেও কাজ করে। ঠিক আছে, তো এটাও একটা ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু বজায় রাখতেছে। ঠিক আছে, আমি একটু বুঝাই কেন ইকোলজিক্যাল ব্যালেন্সের মধ্যে আবাসস্থলটা আসলো। হ্যাঁ, তোমরা কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন জেনারেট বুঝতে পারছো, যেটা আমাদেরকে এয়ারকে পিউরিফাই করতেছে, এয়ার পলিউশন থেকে আমাদেরকে বাঁচাইতেছে, তো সেই দিক থেকে ঠিক আছে। কিন্তু হ্যাবিটেটস, আমরা যখন একটা গাছকে ধ্বংস করে ফেলাই, গাছ মানে ফরেস্ট ধ্বংস করে ফেলাই বা গাছ কাইটা ফেলাই, ও গাছের মধ্যে না অনেক রকমের পশু পাখি প্রাণীরা থাকে, তাদের আবাসস্থল এটা। তো যখন আমরা ধ্বংস করি তখন তারা কই যাবে? তখন কিন্তু তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না, তখন কিন্তু তাদের ফুড চেইনের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়, খাদ্য জাল বলি, খাদ্য শৃঙ্খল বলি, এইগুলোর মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়। আর এই প্রবলেমে কিন্তু একটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি করবে, 100% ইমব্যালেন্স তৈরি করবে। কারণ বাঘ যদি তোমার বাসায় পড়ে, বন গরু, বন মহিষ যদি তোমার বাসায় এসে পড়ে, আর বিষাক্ত সাপ যদি বাসায় এসে পড়ে, মানুষের ঘরে এসে ঢোকে, তখন তো মানুষই বসবাস করতে পারবে না। তখন ব্যালেন্সটা কই থাকবে? কোথাও কোনো ব্যালেন্স থাকবে না, তাই না? একটা ক্যাওস তৈরি হবে চারদিকে, ক্যাওস। সো গাছপালা রাখাটা এই জন্যও দরকার, পশু পাখি ওদেরও তো নিজস্ব একটা বাসা দরকার। ঠিক আছে, আমাদের বাসা যদি কেউ ভেঙে ফেলে যেরকম আমাদের কষ্ট লাগে, তো ঠিক পশু পাখির বাসাটা ভেঙে ফেলেও পশু পাখির কষ্ট লাগে। তুমি ভাবো একটা বাসা একটা পাখি কতটা কষ্টে তৈরি করে। ঠিক আছে, আমরা তো সবাই প্রেস করেছে বাবুই পাখিকে, কারণ ওর বাসাটা একটু কারুকাজপূর্ণ, ঠিক আছে, খুব ক্রাফটি। কিন্তু ভাবো প্রত্যেকটা পাখি, শালিক পাখি, কাক কত কষ্ট করে তার বাসাটা তৈরি করে, আমরা মিনিটের মধ্যে ধ্বংস করে ফেলাই। এক ফোঁটা চিন্তা পর্যন্ত করি না তার বাসাটা ধ্বংস করার পূর্বে। ধরলাম, ভেঙে ফেললাম, ডাল নিলাম, ভেঙে ফেললাম, ডিম পারছে, ডিমটা উঠে ফালাই দিলাম, বাচ্চা উঠাইছে, সে বাচ্চারে বাসায় নিয়ে আসলাম, আমি পালুম। হোয়াট ইজ দিস?
বাবা মাদের সন্তানকে শেখানো উচিত বিহেভিয়ার পশু পাখির প্রতি। চাকা থাকলেই কখনো কুকুরে মারতে নাই, গাছের মধ্যে বাচ্চা থাকলেই আইনা কখনো রাখতে নাই। বুঝাইতে হবে এগুলা। তারাও আমাদের ন্যাচারাল পার্ট, পশু পাখির আমাদের ন্যাচারাল পার্ট। ওরাই আসলে আমাদের এই ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ঠিক রাখছে। আমরাই ইমব্যালেন্স করতেছি প্রতিনিয়ত এই সমস্ত জিনিসপত্র পুরাইয়া আকাম কুকাম কইরা। 11 নম্বর, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ 19th সেঞ্চুরি? 19th সেঞ্চুরির সিগনিফিক্যান্স কি? মারাত্মক, খুব মারাত্মক সিগনিফিক্যান্স স্যার, একেবারে দিছে। ধ্বংসের আরম্ভই করছে 19th সেঞ্চুরিতে। দেখো অ্যান্সার, 19th সেঞ্চুরি ইজ দ্য টাইম হোয়েন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টুক প্লেস মানে হইতেছে সংগঠিত হওয়া, যখন এটা হয়েছিল আর কি। তো 19th সেঞ্চুরি হইতেছে একটা সময় যখন এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লবটা ঘটেছিল। আমি তো বলবো ডিস্ট্রাকশনের আরম্ভ। 19th সেঞ্চুরি ইজ ভেরি সিগনিফিক্যান্ট ফর ওয়ান রিজন, ডিস্ট্রাকশন অফ নেচার অ্যান্ড ইকোলজিক্যাল ইমব্যালেন্সের স্টার্ট হয়েছে ওখান থেকেই এই 19th সেঞ্চুরিতে। ঠিক আছে, ডেভেলপমেন্ট। আসলে ডেভেলপমেন্টের সংজ্ঞাটা কি বলো তো? তোমার কাছে কি ডেভেলপমেন্ট? ব্রিজ হওয়া, রাস্তাঘাট হওয়া, ইটস এ ভেরি কোয়াইট ডেভেলপমেন্ট। 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 50 তলা, 120 তলা, 140 তলা, 240 তলা, 400 তলা, এই তলা কই যেয়ে থামবে? ডেভেলপমেন্ট এগুলা। ইন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট ইকোলজিক্যাল ব্যালেন্সের মারা সারা। ঠিক আছে, ডেভেলপমেন্ট। রাস্তাঘাট বানাইতেছে, ডেভেলপমেন্ট করতেছে, কলকারখানা ডেভেলপমেন্ট করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, প্রচুর টাকা লাগতেছে। ঠিক আছে, নেচারের কি হয়েছে? 12টা বাজায় দিছে। ঠিক আছে, ডেভেলপমেন্ট ইকুয়াল ডিস্ট্রাকশন অফ নেচার। সিম্পল ইকুয়েশন, একেবারে সিম্পল ইকুয়েশন। 12 নম্বর, হোয়াট ইজ ডিফরেস্টেশন অ্যান্ড হোয়াট আর দ্য ইফেক্টস? ডিফরেস্টেশন কি এবং ডিফরেস্টেশনের ইফেক্টটা কি, মানে প্রভাবটা কি? অ্যান্সার হচ্ছে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, অগণিতভাবে। তাহলে অগণিতভাবে যখন আমরা কোনো গাছপালা কাইটা ফেলি এক এলাকার, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডিফরেস্টেশন। অ্যান্ড ইট ক্যান বি দ্য কজ অফ, এবং এইটা কারণ হইতে পারে গ্রিন হাউস ইফেক্টের, মানে বৈশ্বিক উষ্ণায়ন আর কি। অ্যান্ড ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ঠিক আছে, ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ওকে, নেক্সটে আসো 13 নম্বর, হোয়াট আর দ্য ইফেক্টস অফ বার্নিং ফসিল ফুয়েল যে পুরাইতেছি, এটার ইফেক্টটা কি? দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস ইজ গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এটার কাছে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইকোলজিক্যাল ইমব্যালেন্স। দেখো প্রত্যেকটা উত্তরের মধ্যেই কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, তারপর গ্লোবাল ওয়ার্মিং, তারপর বার্নিং ফসিল ফুয়েলস, এগুলো বারবার আসতেছে। তো একটু প্রশ্নটা বুঝতে পারলে তুমি অ্যান্সারটা খুব সহজেই দিতে পারবা, কারণ এখানে কিন্তু অনেকগুলো কনটেক্সট ব্যবহার হয় না, বেশি কনটেক্সট নাই, খুব অল্প ইনফরমেশন আছে, একই রকমের ইনফরমেশন আছে। ঠিক আছে, তো সেগুলো ব্যবহার করি তুমি অ্যান্সারগুলো চমৎকারভাবে দিতে পারবা। আর 14 নম্বর, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ডিফরেস্টেশন? এই যে ডিফরেস্টেশনের পিছনের মানে কারণটা কি? কেন মানুষ বন জঙ্গল ধ্বংস করতেছে? এর কারণ হতেছে এই যে সিম্পল, টিম্বার বিজনেস মানে যে কাঠের ব্যবসা। ঠিক আছে, অসাধু ব্যবসা। দ্য রিজনস বিহাইন্ড ডিফরেস্টেশনস আর, ডিফরেস্টেশনের পিছনে কারণটা হচ্ছে টিম্বার বিজনেস, মাইনিং, খনন কাজ, অ্যান্ড ক্রিয়েটিং প্যাস্টুর এরিয়া। ঠিক আছে, এটা আমরা প্যাসেজই আছে, প্যাসেজ থেকে সম্পূর্ণটা নিয়ে নিছি। ওকে, তারপর আসা হইতেছে 15 নম্বর, হাউ ক্যান উই সলভ দ্য ক্লাইমেট চেঞ্জ প্রবলেম? হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা একটু খুব গুরুত্বপূর্ণ, কীভাবে আমরা এটাকে ক্লাইমেট চেঞ্জটাকে সলভ করতে পারি। ঠিক আছে, সো এটা আমি একটু আমার মতন লেখার চেষ্টা করছি। উই ক্যান সলভ দ্য ক্লাইমেট চেঞ্জ প্রবলেম বাই রিডিউসিং দ্য ইউজ অফ ফসিল ফুয়েলস অ্যান্ড প্লান্টিং এ নাম্বার অফ ট্রিজ। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। শুধু এটার সাথে আরও কিছু অ্যাড করা যাইতো, বাট যেহেতু প্যাসেজের থেকে লিখতে হয়েছে অ্যান্সারগুলো, সেহেতু আমি ওটা চাইলেও লিখতে পারি না। কিন্তু তোমাদেরকে আমি বলছি যে অ্যাকচুয়ালি এই ক্লাইমেট চেঞ্জকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে অ্যাকচুয়াল আমাদের কি করা উচিত? ফার্স্ট অফ অল আমি বলি, সকল সমস্যার মূল হইতেছে অবিদ্যা, অশিক্ষা, কুশিক্ষা। তো আমাদের শিক্ষিত হইতে হবে।
বাংলাদেশের পরিবর্তন অথবা ওয়ার্ল্ড চেঞ্জ একমাত্র সম্ভব সুশিক্ষার মাধ্যমে। শুধু শিক্ষা না, সুশিক্ষা। কারণ শিক্ষিত হলেই মানুষ যে খুব পোলাইট হয়ে যাবে, শিক্ষিত হলেই যে খুব একেবারে সেই লেভেলের মানুষ হয়ে যাবে, জীবনেও না, বা খুব জ্ঞানী হয়ে যাবে, এগুলো পসিবল না। ঠিক আছে, একটা কথা আছে, পৃথিবীর যতটা না ক্ষতি মূর্খ লোকে করছে তার থেকে বেশি করছে শিক্ষিত লোকে। ঠিক আছে, কারণ ঘুষ কারা খায়? শিক্ষিত লোকেই খায়। খারাপ কাম কারা করে? শিক্ষিত লোকেই করে। মানুষের মারে কেডা, বাস দেয় কেডা? শিক্ষিত লোকেরাই করতেছে। সো আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে সুশিক্ষিত লোক। বাংলাদেশের উন্নতির জন্য, সারা বিশ্বের উন্নতির জন্য কিছু সচেতন সুশিক্ষিত লোক দরকার, যারা অ্যাকচুয়ালি কনসিয়াস, যারা অ্যাকচুয়ালি কেয়ার করে, শুধু মানুষের জন্য না, পশু পাখির জন্য, গাছপালার জন্য, নেচারের জন্য কেয়ার করে। সো আমাদের ওই কেয়ারিংটা থাকতে হবে। আমাদের সন্তানগুলোকে না ওই রকমভাবে কেয়ার করে বড় করতে হবে। তোমার ছোট ভাই বোনদেরকে ওই রকম কেয়ার করে তুমি বড় করবা। তাদেরকে শিখাবা যে পশু পাখি কী, তাদেরকে শিখাবা একটা কুকুরকে কিভাবে খাওয়াইতে হয়। নিজে খাবা, একটা কুকুরকে খাওয়াবা। নিজে খাবা, একটা পাখিকে খাওয়াবা। পাখির জন্য খাবার দিয়ে রাখবা। ছোট্ট একটা বাটির মধ্যে কোনো এক জায়গায় একটু পানি দিয়ে রাখবা, যেন একটা পাখি এসে সেটা খাইতে পারে। হিউম্যানিটি, মানবতা, এইগুলা থেকেই তো তোমার মধ্যে ওই আর্টসটা জন্ম নিবে যে তুমি নেচারের জন্য কিছু একটা করবা, ওয়ার্ল্ডের জন্য কিছু একটা করবা। ওইটা করার জন্য না ইসের দরকার, নারিশমেন্টের দরকার। কিসের নারিশমেন্ট জানো? সোল, আত্মার নারিশমেন্ট দরকার। তুমি যখন সব কিছুর মধ্যে একটা মহাব্বতপূর্ণ সম্পর্ক, একটা লাভ রিলেটেড রিলেশন তুমি পাবা, তখন দেখবা তোমার সবার জন্য একটা কিছু করতে মন যাবে। ঠিক আছে, সো ক্লাইমেট চেঞ্জটা 1-2 দিনে সম্ভব না, সম্ভব না, কখনোই পসিবল না ক্লাইমেট চেঞ্জ করা, যতক্ষণ না পর্যন্ত মানুষ সুশিক্ষিত হবে, মানুষের মধ্যে থেকে লোভ না কমবে, মানুষের থেকে হিংসা না কমবে, অহংকার যদি না কমে, যদি মানুষের মন থেকে টাকার প্রতি যে লোভ, প্রচুর পরিমাণে টাকা লাগবে, এই লোভটা যদি না কমে, তাহলে কোনো দিনও ক্লাইমেট চেঞ্জ কমানো সম্ভব না। ঠিক আছে, কোনো দিনও পসিবল না। ঠিক আছে, তো আমি অনেকটা চেষ্টা করি, আমি চেষ্টা করি টপিকে থাকার জন্য। আমি একটু অন্যমনস্ক হয়ে অন্য টপিকে চলে যাই। তোমরা এই রিলেটেড অনেকগুলো ভিডিও আমার যেই পার্সোনাল পেজ আছে বা পার্সোনাল চ্যানেল আছে বীর দাস নামে, তো সেখানে তোমরা পেয়ে যাবা। ওখানে আমি একটু চেষ্টা করি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আই এম এক্সট্রিমলি সরি আমি একটু অফ টপিকে যাওয়ার জন্য, কারণ তোমরা তো এখানে বাবা পড়তে আসছো সবাই, পরীক্ষায় পাশ করার জন্য, যেমনি হোক এগুলো পারার জন্য তো আমাদের একটু চেষ্টা করতে হবে। সো ওকে, 15 নম্বর অ্যান্সার কিন্তু শেষ, যে আমরা ক্লাইমেটস প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি দিয়ে দিছি। ওকে, সো মোটামুটিভাবে 15টা প্রশ্ন আমরা সলভ করলাম। এই 15টা প্রশ্নর থেকে আশা করি তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে কমন পড়ে যেতে পারে, যদি লাক ফেভার করে। আর কমন না পড়লেও এই রিলেটেডই প্রশ্ন হবে তোমাদের, অনেক ঘুরায় ফিরায় কোনো প্রশ্ন করবে না, অ্যান্সারগুলো এই রিলেটেডই করবে, হয়তো প্রশ্ন একটু চেঞ্জ করে দিবে, তোমার একটু অ্যান্সারটা একটু চেঞ্জ করে লিখতে হবে, বাট কনটেক্সট একই থাকবে। ঠিক আছে, এইগুলোই থাকবে, বাকি অন্য কোনো কন্টেন্ট দিয়ে তোমার তৈরি করবে না। ঠিক আছে, ইনফরমেশন এগুলোই থাকবে। ওকে, ঠিক আছে। সো 16 নম্বরে চলে যাই আমরা, সামারাইজ দ্য প্যাসেজ। আমরা প্যাসেজটার একটু সামারাইজ করি। ঠিক আছে, দেখো প্যাসেজটাকে যদি আমি সামারাইজ করি তাহলে এরকম দাঁড়ায়, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট হিউম্যান অ্যাক্টিভিটিস। ওকে, এই প্যাসেজটা সম্পূর্ণই হইতেছে হিউম্যান অ্যাক্টিভিটিসের, আমাদের মানুষের কাজকর্ম, দ্যাট কজেস ইকোলজিক্যাল ইমব্যালেন্স, যেটা হচ্ছে ইকোলজিক্যাল ইমব্যালেন্সের কারণ। এনর্মাস অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েলস হ্যাভ বিন বার্নিং সিন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে প্রচুর পরিমাণে ফসিল ফুয়েলস পোড়ানো হইতেছে টু মেক এনার্জি, শক্তি তৈরি করার জন্য। বাই ডুইং দিস, এইটা করার মাধ্যমে, বাই ডুইং দিস ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, এই ইনহিউম্যান মানে অমানবিক কাজকর্মের দ্বারা উই আর বিকামিং দ্য কজ, আমরা কারণ হয়ে যাচ্ছি অফ আওয়ার ওন ডিস্ট্রাকশন, আমাদের নিজেদেরই ধ্বংসের। ঠিক আছে, আমি একটু আগে এই কথাগুলোই অনেকভাবে তোমাদেরকে বলার চেষ্টা করছি বা বলছি, আই ডোন্ট নো কে কতটুকু বুঝতে পারছো। সো যদি এই সামারিটাও তোমরা বুঝতে পারো তাহলে আমার মূল কথা, মোরাল অফ দ্য স্টোরি তোমরা বুঝে যাবা, যে বাই ডুইং দিস ইন হিউম্যান অ্যাক্টিভিটিস, আমরা এই সমস্ত অমানবিক কাজের দ্বারা উই আর বিকামিং, আমরা হচ্ছি দ্য কজ, কারণ, কিসের কারণ হচ্ছি, অফ আওয়ার ওন ডিস্ট্রাকশন, আমাদের নিজের ধ্বংসের কারণে আমরা হচ্ছি।
ঠিক আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব এই ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে। উই মাস্ট প্ল্যান্ট, আমাদের অবশ্যই প্ল্যান্ট করা উচিত, বপন করা উচিত, মোর ট্রিজ, অনেক গাছ, অ্যান্ড ইউজ, এবং ব্যবহার করা উচিত রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে যে এনার্জিগুলোকে আমরা রিনিউ করতে পারি, যেরকম সানলাইট, সৌরশক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে টারবাইন ঘুরিয়ে, যেটাকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি বলি, স্রোতকে কাজে লাগাইয়া, সমুদ্রের নদীর স্রোতকে কাজে লাগাই ইলেকট্রিসিটি তৈরি করা, সেটা রিনিউয়েবল এনার্জি। এইগুলাকে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, হয়তো একটু কম আলো পাবো অথবা কম এনার্জি পাবো, একটু কম বাতাস পাবো, একটু কম ফ্যান চালাইতে হবে, তারপরও পরিবেশটা ভালো থাকবে, ঠিক আছে, পরিবেশটা ভালো থাকবে। টু মেক দিস প্ল্যানেট লিভেবল অ্যাগেন, এবং এই প্ল্যানেটটাকে আবার লিভেবল করার জন্য, মানে পুনরায় বসবাসযোগ্য করার জন্য আমাদেরকে এই স্টেপসগুলো নিতে হবে। প্লান্টিং মোর ট্রিজ আর রিনিউয়েবল এনার্জিটা ইউজ করা, হ্যাঁ, লিভেবল করার জন্য। কারণ এখন তো লিভেবল না, হ্যাঁ, আমরা সবাই জানি, এই যে তোমরা নিজেরাও জানো যে তোমরা যেখানে এখন বর্তমানে বসবাস করতেছো প্লেসটা লিভেবল না। হ্যাঁ, আমরা বসবাস করতেছি, আসলে বাইচে আছি আমরা বাইচে থাকার কারণে, মরতে তো পারতেছি না, সো এই কারণে বাইচে রয়েছি। আমরা তো জানি কি পরিমাণ কষ্ট নিয়ে আমরা বাইচে রয়েছি চারদিকে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, মাইন্ড পলিউশন, ঠিক আছে, সকল সমস্যা নিয়ে আমরা আছি। সো এই সমস্ত কিছুর সমাধান খুঁজতে হবে আমাদের, অবশ্যই সমাধান খুঁজতে হবে। ওকে, তাহলে প্রশ্নটা শেষ হয়ে গেছে। ক্লাস অনেকক্ষণ তোমরা করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। মাঝখানে ধন্যবাদ দিয়ে নিই, এত একটা সময় নিয়ে তোমরা ক্লাসটা করতেছো মনোযোগ সহকারে, ঠিক আছে। তোমাদের যদি কেউ বন্ধুবান্ধব থেকে থাকে যারা এই প্যাসেজটা এখন এরকমভাবে পড়ে নেয়, তুমি তাদের সাথে এটা শেয়ার করতে পারো, তারা অন্তত পক্ষে জানুক সমস্ত বিষয়গুলো নিয়ে। ওকে, সো আমরা চলে যাচ্ছি এখন এমসিকিউতে। খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করবো এমসিকিউগুলো। আর এইখানে বিশেষ করে এমসিকিউতে তোমাদের আসে হচ্ছে তোমার সিনোনিয়াম অথবা অ্যান্টোনিয়াম রিলেটেড, মানে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ রিলেটেড অনেকগুলোই থাকে। তো আমি এখানে অনেকগুলো ওয়ার্ড কিন্তু ব্যবহার করছি, ঠিক আছে। সো এই ওয়ার্ডের সবগুলোর অর্থ বলা এখন পসিবল না, তোমরা একটু চেষ্টা করবা, কারণ সব যদি আমিই করে দিই বা আমি বলে দিই তাহলে তোমাদের চেষ্টাটা কই রইল। তো তোমরা একটু চেষ্টা করবা জানার জন্য। তো সেই জন্য মোবাইল থেকে তোমরা একটা ওই যে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাই নিবা, ইংলিশ টু বাংলা ডিকশনারি। তো সেইখানে তোমরা, আমি জানি তোমরা সবাই জানো ইংলিশ টু বাংলা ডিকশনারি অ্যাপ সম্পর্কে, তারপর আমি তোমাদের একটু দেখাই দিতেছি। হ্যাঁ, এই অ্যাপটা তোমরা একটু নামাই নিবা। এইখানে তোমরা যদি কোনো ওয়ার্ড লেখো তাহলে সেই ওয়ার্ডের একটা মিনিংও আসবে, এবং এই সাউন্ডের যে অপশনটা আছে সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটাও তোমাকে বলে দিবে। ওকে, সো ওইটা চেষ্টা করবা। আমি একটু খুব তাড়াতাড়ি ভিডিওটা মানে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য ফসিলস ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ? যে কি ফসিলস ফুয়েলসের কথাগুলা প্যাসেজে মেনশন করা হয়েছে? তোমরা জানো কয়লা, মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এই সবগুলোর কথাই বলা হয়েছে। সো অ্যান্সার হচ্ছে অল দ্য অ্যাবভ। 2 নাম্বার, দ্য ওয়ার্ড ইনস্টেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে। সো পরিবর্তের যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এইটা প্যাসেজে কি বুঝাইছে? ঠিক আছে, অ্যাজ অ্যান অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে হচ্ছে পরিবর্তে, ঠিক আছে, অ্যাজ অ্যান অল্টারনেটিভ। আর 3 নাম্বার, আর ট্রিজ ট্রান্সপোর্ট ড্যাশ ইনটু দ্য এয়ার। ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন করা, ঠিক আছে, পরিবহন করা। তো ট্রিজ কি পরিবহন করে? ইনটু দ্য এয়ার, সে কী পরিবহন করতেছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নিতেছে, পিউরিফাই করতেছে ফিল্টারের মতন, এবং আবার অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করতেছে আমাদের এয়ারে। সো 4 নাম্বার, দ্য ওয়ার্ড কম্বিউশন মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস। এই যে কম্বিউশন শব্দটা যে ব্যবহার করা হইলো প্যাসেজের মধ্যে, এটাতে কি করানো হয়েছে? আমরা জানি পোড়ানো, ওই যে কম্বিউশন অফ কল মানে কয়লা, তাহলে বার্নিং, অ্যান্সার হচ্ছে বার্নিং, পোড়ানো। 5 নাম্বার, কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড ড্যাশ, মানে কাটিং ডাউন ট্রিটাকে কি বলা হয়? এটা তোমরা সবাই জানো, ডিফরেস্টেশন। এটা নিয়ে অনেকটা কথা বলছি। 6 নাম্বার, গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেনথেন বাই ড্যাশ। এই যে গ্রিন হাউস ইফেক্টটা আছে সেটাকে শক্তিশালী কে করে তুলতেছে? স্ট্রেনথেন্ড, কে করে তুলছে এটা? ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। আমরা ফরেস্ট ধ্বংস করে গ্রিন হাউস ইফেক্টটাকে আরও বাড়ায় তুলতেছি, আরও বাড়ায় তুলতেছি। শেমফুল, উই আর শেমফুল।
ট্রিজ অ্যাবজর্ভ, ট্রিজ কি অ্যাবজর্ভ করে? কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। 8 নাম্বার হচ্ছে হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, কে হচ্ছে প্রধান রেসপন্সিবল, দোষী এই গ্রিন হাউস ইফেক্টের জন্য? এটা জানি আমরা সবাই। তারপর 9 নাম্বার দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন ইজ ড্যাশ। কনসেন্ট্রেশন বলতে কনটেক্সচুয়াল একটু বুঝে নিও। কনটেক্সচুয়াল মানে হচ্ছে কনটেক্সট যে বিষয়টা আমরা পড়ছি সেটা রিলেটেড, মানে প্যাসেজের মধ্যে কনসেন্ট্রেশন বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? আমরা তো সাধারণতভাবে কনসেন্ট্রেশন বলতে বুঝি হচ্ছে মনোযোগ, কিন্তু প্যাসেজে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? তো প্যাসেজের মধ্যে বোঝানো হচ্ছে অ্যাকুমুলেশন, মানে যুক্ত করা বা বৃদ্ধি করা, ঠিক আছে? এখানে কনসেন্ট্রেশনের ওই যে কার্বন ডাইঅক্সাইডের কথা বলেছে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। তারপর 10 নাম্বার দ্য ওয়ার্ড রিকোয়ার মিনস, রিকোয়ার বলতে এখানে কি বোঝানো হয়েছে প্যাসেজের মধ্যে? নিড, প্রয়োজন। রিকোয়ার মানে প্রয়োজন, নিড মানে প্রয়োজন। 11 নাম্বার দ্য ওয়ার্ড র্যাপিডলি মিনস, র্যাপিডলি বলতে কি বোঝানো হয়েছে? দ্রুত, ড্রাস্টিক্যালি, খুব দ্রুত। এরপর 12 নাম্বার দ্য ওয়ার্ড রেডিয়েশন মিনস, রেডিয়েশন বলতে এখানে কি বোঝানো হয়েছে? রেডিয়েশন, ওই যে সানস রেডিয়েশনের কথা বলছে, ঠিক আছে? এইখানে ইমিশন শব্দটা আসছে, বাট ইমিশন না, এটা হবে হচ্ছে রিডামশন। আই এম এক্সট্রিমলি সরি, তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে রিডামশন, এটা হবে না, আমি এক্সট্রিমলি সরি, ইমিশন হবে না, এটা অ্যান্সার হচ্ছে রিডামশন। তোমরা একটু রিডেমশনটা দাগাই নিও, ওকে? এটা হচ্ছে অ্যান্সার, ওকে? ঠিক আছে, আমরা চলে যাই এখন অন্যটায়। নেক্সটে 13 নাম্বার দ্য ওয়ার্ড অ্যানর্মাস, অ্যানর্মাস বলতে কি বোঝানো হয়েছে এখানে? অ্যানর্মাস মানে হচ্ছে এক্সটেনসিভ, মানে ব্যাপক, খুব ব্যাপক। তারপর দ্য ওয়ার্ড ক্রুড মিনস, ক্রুড, এই ক্রুড শব্দটা কিন্তু যে ব্যবহার করছে ক্রুড অয়েলের ক্ষেত্রে, হ্যাঁ? তোমরা তো ক্রুড অয়েল বুঝো। ক্রুড মানে অয়েল মানে হচ্ছে যেটা এখন পর্যন্ত পরিশোধন করা হয় নাই, মানে মাটি থেকে উঠানো হয়েছে, দ্য ব্ল্যাক ডায়মন্ড, ওকে? দ্য ব্ল্যাক লিকুইড ইজ কল্ড ব্ল্যাক ডায়মন্ড। সো ওই ক্রুড মানে হইতেছে যেটা এখন পর্যন্ত পিউরিফাই হয় নাই, ঠিক আছে? সো আনঅল্টার্ড, ঠিক আছে? আনঅল্টার্ড যেটা এখনো পিউরিফাই করা হয় নাই বা প্রসেস করা হয় নাই, এটা আনপ্রসেসড হইতো যদি থাকতো। আচ্ছা, তারপর 15 নাম্বার দ্য ওয়ার্ড প্যাস্টুর স্ট্যান্ডস ফর, প্যাস্টুর বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্যাস্টুর হচ্ছে একটা ফাঁকা জায়গা, ঠিক আছে, যেখানের মধ্যে গরু, মহিষ অথবা মানুষ চলাচল করে। তো ফিল্ড ফর টেন্ডিং ক্যাটেল, ক্যাটেল তো বুঝি, গরু মহিষের পাল, ছাগলের পাল, ভেড়ার পাল সব মিলে আর কি, ডোমেস্টিক অ্যানিমালস। 16 নাম্বার দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ ড্যাশ বাই ডিফরেস্টেশন, গ্রিন হাউস ইফেক্টটা ড্যাশ বাই ডিফরেস্টেশন কি হয়? অ্যাক্সিলারেট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো গ্রিন হাউস ইফেক্টটা বৃদ্ধি পাচ্ছে ডিফরেস্টেশনের মাধ্যমে, বৃক্ষ উজাড় করার মাধ্যমে। তারপর অ্যান্টোনিম অফ ওয়ার্ড রিলিজের বিপরীত শব্দটা এখানে জানতে চাইছে, হোল্ড, ধরে রাখা। রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ওকে? তারপর দ্য ওয়ার্ড জেনারেট মিনস, জেনারেট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উৎপাদন, জেনারেট মানে হচ্ছে উৎপাদন, প্রডিউস। 19 নাম্বার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড কুইকলি সিন্স, কখন থেকে এটা চমৎকারভাবে ইনক্রিজড হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিগুলা? আমরা সবাই জানি এটা অ্যান্সার হচ্ছে দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, প্যাসেজের ঠিক সেম লাইনটা দেওয়া আছে, এন্ড অফ দ্য 19th সেঞ্চুরিতে। 20 নাম্বার ডিফরেস্টেশন ইজ কজড বাই ড্যাশ, সরি, আর ডিফরেস্টেশন ইজ কজড বাই, তো ডিফরেস্টেশনটা মানে কাদের দ্বারা হইতেছে? এটার কারণ কে? হিউম্যান বিংস। 21 হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড ডেলিভার বলতে এখানে কি বোঝানো হয়েছে? ডেলিভার মানে হচ্ছে দেওয়া, সাপ্লাই। ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ওই যে ট্রি প্লান্টেশন আমরা প্যারাগ্রাফ যারা পড়ছি সবাই জানি, এই সেন্টেন্সের সাথে আমরা সবাই পরিচিত। ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। সো ডেলিভার হচ্ছে সাপ্লাই। 22
ইন 19th সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রেসড। তাহলে 19th সেঞ্চুরিতে এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসগুলো যে ইনক্রেসড হয়েছিল সেটা কীভাবে ইনক্রেসড হয়েছিল? র্যাপিডলি, খুব দ্রুত হয়েছিল, খুবই দ্রুত হয়েছিল। আর তাড়াতাড়ি যেই কাজ হয় সেই কাজ কখনো ভালো হয় না, এটাও ভালো হয় নাই। 23 নাম্বার, ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ড্যাশ হ্যাড বিকাম এ ডে টু ডে অ্যাফেয়ার। ডে টু ডে অ্যাফেয়ার মানে হচ্ছে প্রত্যেক দিনের একটা কার্যকলাপ হয়ে দাঁড়াইছে। কি বলতো? বার্নিং কোলস। ঠিক আছে, বার্নিং কোলস। কারণ এটা তখনকার কথা বলতেছে, ঠিক আছে? যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়েছিল তখন প্রত্যেক দিন প্রচুর পরিমাণে কয়লা পোড়াইতে হয়েছে। ওই যে আগেই বলছে যে অত পরিমাণে অন্যান্য যে সোর্স সেটা তাদের কাছে ছিল না, রিসোর্সগুলো। তো কয়লাটাই ছিল হইতেছে সব থেকে সহজলভ্য এবং তাড়াতাড়ি পাওয়া গেছে, তো ওইটারই তারা মারা সারা করে দিছে। ওকে।